হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব ভৌত রাশি ও তার পরিমাপের ধারণা নিয়ে। আজকে আমরা একদম শুরু থেকে আলোচনা শুরু করব, মানে রাশি বলতে আমরা কি বুঝি, ভৌত রাশি কি, তারপর কিভাবে আমরা আশেপাশে পৃথিবীর বিভিন্ন বিষয়গুলো পরিমাপ করি। তো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব রাশি বা কোয়ান্টিটি নিয়ে। কোয়ান্টিটি হচ্ছে, ধরো আমরা বেসিক লাইফে সবকিছুকেই কোয়ান্টিটি বলে আইডেন্টিফাই করতে পারি। কোয়ান্টিটির বেসিক ডেফিনেশন হচ্ছে যা কিছু মেজার করা যায় সেটি হচ্ছে একটা কোয়ান্টিটি। মানে কোয়ান্টিটি বলতে আমরা বলতে পারি এনিথিং দ্যাট ক্যান বি মেজার্ড হচ্ছে একটা কোয়ান্টিটি। এখন আসো যে মেজার করা যায় বলতে আমরা কি বুঝি। ধরো যদি আমরা অন্যভাবে বিষয়টা অ্যাপ্রোচ করি, ধরো তুমি একজন সায়েন্টিস্ট, তো তুমি হচ্ছে পৃথিবীতে অনেক আদিম যুগে তোমাকে নামাই দেওয়া হয়েছে। ধরো টাইম ট্রাভেল করে তোমাকে অনেক আদিম যুগে, যখন মানুষ হচ্ছে গাছপালা পড়ে থাকতো, সেই সময় তোমাকে নামাই দেওয়া হয়েছে। তো তুমি তখন, তোমার নলেজও সীমিত, মানে অ্যাডভান্স সায়েন্স সম্পর্কে তোমার কোনো নলেজ নাই। তুমি হচ্ছে ওই সময় যা নলেজ আছে সেটাই তুমি জানো। কারণ তোমার হচ্ছে শুরু থেকে কাজ শুরু করতে হবে, মানে পুরো পৃথিবীটাকে এক্সপ্লোর করতে হবে, কেমনে কি কাজ করে সবকিছু বের করতে হবে। এই জন্য সবার আগে তোমার যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে মেজারমেন্ট করা। মেজারমেন্ট করা কিরকম, ধরো তুমি সবার প্রথমে তোমার আশেপাশে জিনিসগুলো অবজার্ভ করতে হবে। অবজার্ভ করার সময় তোমার দেখতে হবে কোনো জিনিস বড় কোনো জিনিস ছোট। তখন শুধু বড় ছোট দিয়ে তোমার হবে না, তোমার হচ্ছে এক্সাক্ট মাপা শিখতে হবে যে ঠিক একটা জিনিস কতটুকু বড় বা কতটুকু ছোট। আবার ধরো তুমি দেখতেছো যে দিন হচ্ছে আবার রাত হচ্ছে, তো একটা নির্দিষ্ট সময় সূর্য ডোবার একটা নির্দিষ্ট সময় পরে হচ্ছে আবার সূর্যটা ওঠে। তো ঠিক কতক্ষণ পরে সূর্য ওঠে সেটা তুমি একটা অনুমান আছে যে এতক্ষণ লাগে, কিন্তু অনুমানের উপর তো ভিত্তি করে কিছু করা যায় না। বিশেষ করে তোমার ধরো যখন শান্তিতে থাকো তখন সময় আস্তে আস্তে মানে দ্রুত চলে যায়, আর যখন তুমি বোর্ড থাকো তখন সময় অনেক আস্তে আস্তে যায়। সময়েরও একটা ফিক্সড মেজারমেন্ট লাগে, যে ধরো তুমি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমার খাবার খুঁজতে হবে, তো তোমার সন্ধ্যা হওয়ার আগে ঠিক কতটুকু সময় আছে এটা তোমার মাপতে হবে। তারপরে তোমার দেখো যে কোনো সময় পানি গরম থাকে, কখনো ঠান্ডা থাকে, তো ঠিক কতটুকু গরম কতটুকু ঠান্ডা এইসব কিছু তোমার মেজার করতে হবে। মেজার করলে তুমি তোমার আশেপাশের সারাউন্ডিং সম্পর্কে একটা ভালো ধারণা পাবা। সেই ধারণাটা থেকে তুমি তার উপরে বিল্ড করে অন্য জিনিসগুলো করবে। মানে তুমি যখন একটা জিনিসকে ম্যানুপুলেট করবা, ধরো তুমি লাঠি দিয়ে একটা স্ট্রাকচার বানাচ্ছ, তো তোমার সেই লাঠি দিয়ে স্ট্রাকচার বানানোর সময় একটা ডিজাইন লাগবে। ডিজাইনের লাঠির লেন্থ হচ্ছে ফিক্সড থাকা লাগবে, নাইলে স্ট্রাকচারটা তো হবে না। ধরো তুমি একটা আহ, লাঠি দিয়ে তুমি একটা ঘর বানাইতে চাও, ঘরের হচ্ছে এরকম চারটা পিলার থাকবে। চারটা পিলার থাকবে, চারটা পিলারের উপরে তুমি একটা কাপড় দিবা, সেই কাপড়ের উপরে হচ্ছে তুমি থাকবা নিচে এমনিতে। এটা নিচে একটা জায়গা হবে চারকোনা, এই চারকোনা জায়গায় নিচে তুমি থাকতে পারবা। তাহলে হচ্ছে উপর থেকে যে বৃষ্টির পানি পড়বে, সেই বৃষ্টির পানি থেকে তুমি ধরে রক্ষা পাবা। এই উপরে একটা ছাদ দিবা। এখন এই টেন্টটা বানানোর জন্য তোমার হচ্ছে কি করতে হবে, চারটা লাঠি লাগবে। চারটা লাঠি তোমার অবশ্যই সমান সাইজ হইতে হবে। কেন সমান হইতে হবে, কারণ নাইলে ধরো তোমার যদি একটা লাঠি ছোট হয়, আরেকটা লাঠি যদি বড় হয়, আরেকটা আবার বেশি ছোট, আরেকটা আবার অনেক বড়, সেক্ষেত্রে তোমার কাপড় কিরকম হবে। এই কাপড় নিয়ে তো তুমি টেন্ট বানায় থাকতে পারবে না। বুঝতেছো? তো তুমি ধরো প্রথম আশ্রয় নেওয়ার জন্য তুমি একটা টেন্ট বানানোর জন্য তোমার কাজ হচ্ছে চারটা সমান লাঠি জোগাড় করতে হবে। এখন চারটা লাঠি যে সমান, এটা তুমি কিভাবে বুঝবা? ধরো তুমি জঙ্গলে কিছু অনেকগুলা লাঠি পাইছো, এরকম একটা লাঠি পাইছো, এরকম সাইজের একটা, এরকম একটা, এরকম একটা, র্যান্ডম অনেকগুলা লাঠি পাইছো। এখন ধরো তোমাকে সমান সমান সাইজের চারটা লাঠি লাগবে, এটা তুমি কিভাবে বুঝবা? তার আগে তোমার লাঠির একটা কোয়ান্টিটি মেজার করতে হবে। একটা লাঠি কতটুকু লম্বা, ধরো একটা লাঠি দেওয়া থাকলে সেইটা ঠিক কতটুকু লম্বা, সেই কোয়ান্টিটিকে বলে লেন্থ। মানে আমরা বুঝতেছি যে লেন্থ হচ্ছে একটা প্রপার্টি একটা লাঠির। মানে যে কোনো লাঠি থাকলেই লাঠির একটা লেন্থ থাকবে, কারণ লাঠির আগা থেকে মাথা কত লম্বা সেটাই ওটার লেন্থ। তো আমরা লাঠি থেকে ওটার লেন্থ প্রপার্টি, মানে সব লাঠিরই লেন্থ নামে একটা প্রপার্টি আছে, এটা আমরা বুঝতে পারতেছি। এমন কোনো লাঠি নাই যেটার লেন্থ হচ্ছে নাই, যদি না লাঠিটা অসীম লম্বা হয়, কিন্তু অসীম লম্বা লাঠি তো সম্ভব না। ইনফিনিটলি লং লাঠি যেহেতু পসিবল না, তো সেই জন্য সব পসিবল লাঠিরই
একটা লেন্থ আছে। এখন আসো, আমাদের বুঝতে হবে লেন্থটা আমরা মেজার করতে পারি কিনা। আমি বলছি যে মেজার করা বলতে কি বুঝো? ধর আমি বললাম যে আমরা মেজারমেন্ট বলতে কি বুঝি, আর কোয়ান্টিটিটা কি সেটা এখনো খুব ক্লিয়ার না হলে অসুবিধা নেই, আস্তে আস্তে ক্লিয়ার হবে। মেজারমেন্ট জিনিস দিয়ে আমরা কি বুঝি সেইটা আমরা এখন যদি ধরো আমরা লাঠির একটা প্রপার্টি আছে লেন্থ, বুঝলাম, কিন্তু কোন লাঠির লেন্থ কতটুকু? ধরো আমরা হচ্ছে ভেরি লং, লং, তারপরে হচ্ছে অ্যাভারেজ, শর্ট, ভেরি শর্ট, এইভাবে আমরা এইকে পাঁচটা হয়। এই পাঁচটা কোয়ান্টিটি দিয়ে আমরা অ্যাসাইন করতে পারি যে লাঠির লেন্থকে আমরা এই পাঁচ ভাবে ডিফাইন করব। যখন লাঠি বেশি লম্বা হয়ে যাবে বেশি লং, একটু লম্বা হইলে লং, যদি নর্মাল সাইজ হয় অ্যাভারেজ, বেশি শর্ট হলে শর্ট, আবার ভেরি শর্ট যদি খুব ছোট হয়। এখন ধরো এই এইরকম একটা ই মানে টেমপ্লেট বা এরকম একটা সিস্টেম সায়েন্টিস্টরা ইউজ কেন করে নাই, তার একটা কারণ আছে। ধরো তুমি এখন একটা টেন্ট বানাবা, ঠিক আছে? তো টেন্ট বানানোর জন্য তুমি দূরে তোমার বন্ধুকে, তোমার বন্ধু এখানে জঙ্গলে ছিল, সে বন্ধুকে তুমি ডাক দিয়ে বলছো যে তুই চারটা সমান সাইজের লাঠি নিয়ে আয়। এখন ও বলছে যে কোন সাইজ? তুমি বলছো যে এভারেজ সাইজ। ধরো এভারেজ সাইজ কেন? কারণ তুমি ভাবতেছো তাল গাছের মতো বড় হইলেও হবে না, আবার হাঁটু সাইজের হইলেও হবে না, এভারেজ সাইজই লাগবে। মানে তোমার কাছে টেন্টের এভারেজ যে সাইজ সেটা অনুযায়ী তুমি বলছো এভারেজ সাইজ। কিন্তু তোমার বন্ধু, ধরো ও বোঝে নাই যে তুমি টেন্টের জন্য ছবি মানে লাঠি চাচ্ছ, ও মনে করছে তুমি আগুন জ্বালাবে। তো আগুন জ্বালানোর জন্য আবার নর্মাল সাইজই কিন্তু হচ্ছে শর্ট, কারণ আগুন তার বড় বড় লাঠিতে বাজায় না। মানে এটা হচ্ছে ফায়ার উডের নর্মাল সাইজ, আর এইটা হচ্ছে তোমার পিলারের নর্মাল সাইজ যদি তুমি টেন্টের জন্য। মানে তোমার স্কেলের শর্ট ওর কাছে অ্যাভারেজ মনে হচ্ছে, কারণ ও ভাবতেছে ফায়ারউডের কথা। ফায়ারউড অ্যাভারেজ হচ্ছে তোমার স্কেলে শর্ট, মানে পিলারের তুলনায় শর্ট। বুঝতেছো তো আশা করি। তো এরকম একটা টেমপ্লেট ইউজ করে, এটা একটা সমস্যা। মানে এটা হচ্ছে মানুষের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। শর্ট বলতে কে কি বোঝে সেটা হচ্ছে আনডিফাইন্ড। তখন কি করা যায়? তুমি একটা কাজ করতে পারো, তুমি অ্যাভারেজ জিনিসটাকে, ধরো অ্যাভারেজ দিয়ে তুমি কি বোঝাও সেটা তুমি ডিফাইন করে দিতে পারো। তো তুমি বললা যে অ্যাভারেজ মানে হচ্ছে এই লাঠিটা একটা ফিক্সড লাঠি, সেইটা। ধরো অ্যাভারেজ মানে একটা ফিক্সড লাঠি, যে ফিক্সড লাঠির একটা ফিক্সড লেন্থ আছে। ধরো এটার লেন্থটাকে তুমি একটা নির্দিষ্ট, মানে এটার লেন্থটা হচ্ছে একটা ফিক্সড লেন্থ। এই ফিক্সড লেন্থের থেকে বেশি যদি কোনো লম্বা হইলে সেটা তুমি লং বলবা, খুব বেশি হলে ভেরি লং, একটু ছোট হলে শর্ট, খুব ছোট হলে ভেরি শর্ট। তুমি অ্যাভারেজটা ফিক্স করে দিতে পারো, তাহলে একটা জিনিস সমাধান হয়ে গেছে। যে তোমার অ্যাভারেজ বলতে কি বোঝো এটা এখন ফিক্সড হয়ে গেছে। মানে মানুষ এখন অ্যাভারেজ নিয়ে আর ঝামেলা পড়বে না। তুমি যদি অ্যাভারেজ সাইজের কাঠি আনতে বলে এটার আশেপাশের সাইজেরই কাঠি মানুষ আনবে। এখন আসো, এরপরেও কিছু সমস্যা থেকে যায়। ধরো এর থেকে, ধরো অ্যাভারেজ সাইজের থেকে এটা যদি অ্যাভারেজ হয়, এটা ঠিক একটু বড় আছে, ধরো এইটা বড় আছে আবার এইটাও বড় আছে। এমন কথা হচ্ছে যে এইটা অ্যাভারেজ ঠিকই, এইটার থেকে আরেকটু বড়, এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়, এটা। মানে একজন এইটাকে বলবে লার্জ, আর একজন এইটা কি বলবে হচ্ছে ভেরি লার্জ, আর একজন আবার এইটাকে বলবে শুধু লার্জ। ধরো এই যে এটাকে লার্জ বলতেছে সে ধরো অনেক শক্তিশালী, সে অনেক ভাব মারে, সে বলতেছে যে তোদের কাছে এইটাই ভেরি লার্জ, এটা তো কতই বা বড়, এটা তো আমি এক হাতে তুলে নিতে পারি, এটা তো আমার কাছে লার্জই মনে হইতেছে। মানে এটা আরেকটা সমস্যা যে লার্জ আর ভেরি লার্জ ঠিক কতটুকু লার্জ, ওইখানে সমস্যা আছে। আর তুমি বলতে পারো তাহলে আমি ভেরি লার্জটা উঠাই দিব, মানে লং যেটা ভেরি লং উঠাই দিব, শুধু আমি লং বলবো। তাহলে আরেক সমস্যা, লং বলতে কত লং সেটার কোনো আর হিসাব থাকবে না। এখন এই সমস্যা দূর করার জন্য একটা চালাক বুদ্ধি আছে। আচ্ছা, এখানে আমাদের একটা ছিল, এই ইউনিটগুলো আমরা একটু পরে দেখি। ধরো আমরা এখন লার্জ, লং আর ভেরি লং এর প্রবলেমটা নিয়ে চিন্তা করি।
এখন আমাদেরকে এমন একটা সিস্টেম দাঁড় করাতে হবে যে ঠিক একটা পিলার কতটুকু লং সেটা আমরা যেন বুঝতে পারি, যেন একজন আরেকজনকে ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনটা ফলো করতে পারি। এই জন্য মানুষ একটা বুদ্ধিমান উপায় বের করছিল আগের দিনেই, যখন তারা প্রথম মেজারমেন্ট করা শুরু করছে। তারা করছে কি, অ্যাভারেজ না চিন্তা করে একটা ডিফাইন্ড লেন্থ নিছে। ডিফাইন্ড লেন্থ মানে এই লেন্থটা হচ্ছে ফিক্সড। ঠিক আছে, ধরো একটা কাঠি নিচে বসে, এই কাঠিটা আজকে থেকে আদর্শ কাঠি। এইটা হচ্ছে ধরো আইডিয়াল স্টিক। এই স্টিকের লেন্থ হচ্ছে পারফেক্ট লেন্থ। এই স্টিকের সাপেক্ষে পুরো পৃথিবীর বাকি সব স্টিকের লেন্থ আমরা হিসাব করবো। মানুষ ধরো সিদ্ধান্ত নিচ্ছে, তো এরপরে ধরো এই সিদ্ধান্ত নিয়েছে বড় একটা রাজা, যে আজকে থেকে আমার কাঠি থেকেই সব হিসাব হবে, যেন আমার কোনো গ্যাঞ্জাম না হয়। তো এখন মানুষ লেন্থ মাপবে কিভাবে? ধরো তোমার একটা লাঠি লাগবে, লাঠির লেন্থটা ধরো এতটুকু। এখন তুমি এই লাঠির লেন্থটা, রাজা বলতে যে আমার লাঠির সাপেক্ষেই তোমাদের হিসাব করতে হবে, যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তো রাজার কথা মানতে হবে। কারণ রাজার লেন্থটা হচ্ছে তোমারটার 3/1 ভাগ। এইটুকু হচ্ছে রাজার লেন্থ। এটা হচ্ছে আইডিয়াল লেন্থ, আইডিয়াল স্টিক আর কি। তো আইডিয়াল স্টিকের 3 গুণ হচ্ছে তোমারটা। ধরো 3 টাইমস আইডিয়াল স্টিক তোমারটা। এখন তুমি তাইলে বলতে পারো যে আমার লাঠিটা হচ্ছে আইডিয়াল স্টিকের 3 গুণ, মানে এইটার লেন্থ হচ্ছে 3 টাইমস আইডিয়াল স্টিক। এটা যদি বলো তাহলে রাজা খুশি, আর সব মানুষও খুশি। মানুষ খুশি কেন? কারণ সবাই বুঝতে পারতেছে যে তুমি আসলে কতটুকু বলতেছো। আগের দিনে হইলে তুমি বলতে যে আমার কাছে একটা বড় কাঠি আছে, অনেকে এসে হতাশ হতো, বলতে এটাই তোমার বড়। কিন্তু এখন 3 গুণ আইডিয়াল স্টিক বললে, আইডিয়াল স্টিক তো সবাই দেখছে, রাজা সবাই দেখাইছে জোর করে, দেখতে না চাইলেও দেখতে হয়েছে, কারণ রাজা বলছে। কারণ সবাই জানে যে আসলে 3 ইন্টু আইডিয়াল স্টিক বলতে তুমি কতটুকু বুঝাচ্ছ, তো সবার একটা ভালো আইডিয়া আছে। কারণ তুমি যদি বললা যে আমি এই এ, তুমি বললা যে আমার কাছে বড় লম্বা একটা ব্রেড আছে, বললো কত লম্বা, বললা ভেরি লার্জ। পরে তোমার কাছে 100 জন লোক খাইতে চলে আসলো, বললো ভেরি লার্জ ব্রেড আছে, 100 জন খাইতে পারবো। এসে দেখলা 10 জনও খাইতে পারতেছে না। কিন্তু এখন যখন তুমি বলবো যে আমার ব্রেডটার লেন্থ হচ্ছে 3 ইন্টু আইডিয়াল স্টিক, একটা ধারণা হয়ে যাবে। তো বেশি মানুষের খাইতে আসবে না, কারণ বেশি মানুষ আসলে খাবার পাবে না। তো এখন অনেক লোক করছে কি, দূরে থাকে রাজার থেকে, রাজপ্রাসাদে প্রত্যেকবার মাপতে হলে রাজপ্রাসাদে এসে আইডিয়াল স্টিক দেখে নেওয়া তো কষ্ট। কিন্তু রাজা আবার করবে কি, আইডিয়াল স্টিক ধরতে দেবে না। কারণ করেছে কি, দূরে চোর আসছে রাতের বেলা, চোর এসে করছে কি, আইডিয়াল স্টিকের পাশে নিজের একটা লাঠি এনে লাঠিটা ভেঙে ফেলছে, ভেঙে আইডিয়াল স্টিকের সমান করে ফেলছে। সমান করে ধরে এইটুক ভেঙে ফেলাই দিছে, সমান করে নিজেরা বাসায় নিয়ে গেছে মাঝরাতে, কেউ দেখে নাই। তো এখন হয়েছে কি, ওদের কাছে আইডিয়াল স্টিকের সমান একটা লাঠি আছে, তো ওদের প্রত্যেকবার মেজারমেন্টের জন্য রাজার কাছে আর আসতে হচ্ছে না, ওরা বাসায় থেকেই মেজারমেন্ট করতে পারতেছে। এই ওদের স্টিকের সাথে ওরা মিলাই মিলাই নিচ্ছে। তো কিছুদিন পরে এই বুদ্ধিটা সবার কাছে ছড়াই গেল। চোরেরা করলো কি, বললো আমাদেরকে 5 টাকা করে দাও, পরে তোমরা নিজের একটা লাঠি এনে সেইটা ভেঙে আমাদের এটা সমান করে নিয়ে যাও। তখন এক এক সময় হলো কি, সবাই সবার কাছেই আইডিয়াল স্টেকের সমান লেন্থের একটা কাঠি চলে আসছে। মানে সবার আর এখন রাজার কাছে যাইতে হচ্ছে না, সবার কাছে একটা আইডিয়াল স্টিকের সমান লেন্থের কাঠি আছে। মানে সবাই এখন আইডিয়াল স্টিকটা কতটুকু সেটা সবার একটা কপি আছে, এজন্য সবাই লেন্থ সহজেই ডিফাইন করতে পারে। ধরো র্যান্ডম একটা কাঠি আছে তোমার কাছে, তুমি সেই কাঠিটার পাশে আইডিয়াল স্টিকটা ধরবা, দেখছো একটা আইডিয়াল স্টিক, তারপরে একবার ধরে দেখছো অর্ধেক মতো হয়, তো তুমি এটাকে বলতে পারো যে 1.5 আইডিয়াল স্টিক তোমার এই লাঠিটাকে। ধরো এইটার লেন্থ হবে তাইলে 1.5 আইডিয়াল স্টিক। এখন সব মানুষ এভাবে আইডিয়াল স্টিকের লেন্থ বের করা শুরু করছে। তো এখান থেকে আশা করি ধারণাটা তোমরা বুঝতেছো যে কিভাবে আস্তে আস্তে মানুষ করছে। যেমন ধরো এখন আমরা সব মানুষ, যেমন ওই রাজার সময় সবার কাছে একটা আইডিয়াল স্টিক থাকতো, এখন কিন্তু আমাদের সবার কাছে স্কেল থাকে। ধরো অল টাইমের যে বড় 30 সেন্টিমিটার স্কেল গুলো সবার কাছে কিন্তু সেম। মানে আগে যেমন সবাই সেম আইডিয়াল স্টিক ইউজ করে হিসাব করতে, এখনো কিন্তু সবাই সেম স্কেল ইউজ করে হিসাব করে। মানে অল টাইম কোম্পানি আর ফ্রেশ কোম্পানির স্কেলের লেন্থও কিন্তু এক, মানে এমন না যে অল টাইম কোম্পানিটা একজন ইউজ করে আর ফ্রেশ কোম্পানিটা একজন ইউজ করে, দেখে ঝামেলা। মানে কোম্পানিগুলো সেম লেন্থের স্কেলই বানায়। এমন কথা হচ্ছে যে এখান থেকে ইউনিটের ধারণা আসে। ইউনিটের ধারণাটা কিভাবে আসে সেইটা হচ্ছে আমরা দেখবো এখন। ধরো ইউনিটের ধারণাটা কিভাবে আসে।
ধরো আমরা এতক্ষণ রাজার আইডিয়াল স্টিক নিয়ে আলোচনা করতেছিলাম, যে আইডিয়াল স্টিকের সাপেক্ষে আমরা অন্যান্য যে কোনো লাঠির বা স্টিকের লেন্থ মাপবো। তো এখন ইউনিটের ধারণাটা ওইখান থেকে আসছে, মানে একটা আইডিয়াল ভ্যালু লাগবে, যে ভ্যালুটার সাপেক্ষে আমরা সবকিছু মাপতে পারবো, তাইলে সব 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 সমস্যার সমাধান হয়ে যায়। আর আইডিয়াল ভ্যালুটা সবার কাছে একটা করে থাকবে, যেন সেইটার সাপেক্ষে সবাই মাপতে পারে। ধরো আমরা কিন্তু আফটার অল ইউনিট ডিফাইন করেও ফেলছি, মানে আমাদের আইডিয়াল স্টিক যেইটা, এইটা হচ্ছে ইউনিট, আর এইটা হচ্ছে 1.5, সেটা হচ্ছে ভ্যালু। মানে আমাদের নর্মালি যে কোনো কোয়ান্টিটি হচ্ছে এইভাবে লেখে, মানে তুমি যে কোনো কোয়ান্টিটিকে এক্সপ্রেস করবা একটা ভ্যালু দিয়া, সাম ভ্যালু পরে একটা ইউনিট থাকবে। এটা দ্বারা কি বোঝায়? বোঝায় যে ইউনিট বা আইডিয়াল যে ভ্যালু, আইডিয়াল ভ্যালুর কত গুণ এইটা। মানে ধরো তোমার গিভেন কোয়ান্টিটি আর হচ্ছে আইডিয়াল কোয়ান্টিটি, যেটা তুমি ধরে নিছো, আইডিয়াল কিন্তু নর্মালি থাকে না, আমরা সবসময় এটা ধরে নেই, সেইটা ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে তোমার ভ্যালু। এই পার্টটা বোঝাই বলতেছি, আগে এইটা আরো সরাই নি, মানে এটা হচ্ছে আমার আগে আলোচনা করার কথা ছিল, কিন্তু এটা একটু পরে আসি। আচ্ছা, তো মানে কি? মানে হচ্ছে আমাদের ভ্যালুটা আইডিয়াল ভ্যালুর কত গুণ। ধরো তুমি যদি একটা তোমার লাঠি থাকে, যে লাঠিটার হচ্ছে আইডিয়াল যে লাঠি, সেই লাঠির ডাবল, তোমারটা হচ্ছে 2 আইডিয়াল স্টিক, এক্ষেত্রে যে 2, এটা হচ্ছে আমাদের ভ্যালু। 2টা আমি কিভাবে পাই? তোমার স্টিকের কত গুণ এই স্টিকটা, মানে এই স্টিকের লেন্থ ধরো L1, তুমি করবা কি L1 ডিভাইডেড বাই আইডিয়াল স্টিকের ভ্যালু, তাইলে তুমি পাবা 2, কারণ এটা হচ্ছে তোমার ডাবল। মানে এটাই চিন্তা করো, তুমি যদি উপরে L1 এর জায়গায় তুমি তোমার ওইটা লেন্থটা লেখো 2 আইডিয়াল স্টিক, তাইলে হচ্ছে শুধু 2 থাকে, কারণ মানে তোমার ডাবল। তো এই ভ্যালুটা আমরা এভাবে পাই, মানে আদর্শ কোয়ান্টিটির কত গুণ হচ্ছে আমাদের, যে কোয়ান্টিটিটা আমরা মেজার করতে চাচ্ছি, সেই কোয়ান্টিটিটার আদর্শ ভ্যালুর কত গুণ, সেটা হচ্ছে আমাদের ভ্যালু। আর ভ্যালুর পরে আমরা ইউনিটটা লিখে দিই, কারণ ইউনিট না লিখলে ধরো একজন হচ্ছে, একজনের আইডিয়াল স্টিক আর একজনের আইডিয়াল স্টিক যে সবসময় সেম হবে এমন না। এটা হয়েছিল ধরো এক এক দেশে তো এক এক রাজা, তো এক একজন এক একটা আইডিয়াল স্টিক বানাইছিল। যেমন ধরো আমেরিকায় হচ্ছে 1 ফুট দিয়ে মাপতো, বাংলাদেশে আবার 1 গজ নামে লেন্থ প্রচলিত আছে, এরকম অনেকই আছে, আবার ধরো 1 মিটারও আছে। মানে এক এক জায়গায় আইডিয়াল ভ্যালুটা এক এক রকম। বাংলাদেশে যারা কাপড় মাপে তারা এখনো দেখবা গজের হিসাব হিসাব করে, যে কয় গজ লম্বা কাপড়। আর দেখবা এখনো কিন্তু ফুট হিসাবেও হিসাব হয় অনেক জায়গায়। আর মিটার তো এসআই ইউনিট। এখন আসো, তো আমাদের ইউনিট সম্পর্কে ধারণা চলে আসছে মোটামুটি। ইউনিট হচ্ছে একটা আইডিয়াল ভ্যালু যে কোনো কোয়ান্টিটির। এইটা আমরা একটা স্টেটমেন্ট হিসেবে লিখতে পারি যে এভরি কোয়ান্টিটি হ্যাজ আ ইউনিট। এখান থেকে আমরা পরে ডিরাইভ করতে পারি যে এনিথিং দ্যাট ডাজন্ট হ্যাভ আ ইউনিট ইজ নট আ কোয়ান্টিটি। মানে তুমি যদি কোনো ইউনিট ডিফাইন করতে না পারো, মানে তুমি যদি একটা আইডিয়াল ভ্যালু কখনো খুঁজতে না পারো কোনো একটা জিনিসের, তাহলে সেটাকে তুমি কোনো কোয়ান্টিটি বলতে পারবা না। মানে বলছিলাম যে শুরুতে আমরা কোয়ান্টিটি কি সেটা আমি বলছিলাম, যে যা কিছু মেজার করা যায় সেটাই কোয়ান্টিটি, কিন্তু সেটা ক্লিয়ার করে আসিনি। তো এখন আমাদের এখানে এসে আমরা এখন ক্লিয়ার করতে পারবো। ধরো
যা কিছু মেজার করা যায় মানে কি? মানে ইউনিট ডিফাইন করা যায়। যার ইউনিট ডিফাইন করা যায় সেই হচ্ছে মেজার করা যায়। মানে মেজার করা যায় বলতে কি, ধরো এই যে এই লাঠিগুলোর লেন্থ আছে, লাঠিগুলোর লেন্থ মেজার করা যায় দেখেই তুমি যে কোনো একটা লেন্থকে আইডিয়াল লেন্থ ধরে নিতে পারছিলা। এখন চিন্তা করো, তোমার মেজার করা যায় না এমন একটা জিনিসের কথা চিন্তা করো, ধরো মুড। মুড কি কখনো ভালো থাকে, কখনো আবার খারাপ থাকে, মাঝামাঝি অনেকগুলো লেভেল আছে। কখনো মোটামুটি থাকে, কখনো কম ভালো থাকে, বেশি ভালো থাকে। তখন মুডের যদি তুমি একটা স্কেল বানাইতে চাও যে কারো মুড কত ভালো আর কারো মুড কত খারাপ, সেটা তুমি ডিফাইন করবা, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হইতো? একটা ইউনিট লাগতো। ইউনিট অফ মুড বলতে কিছু নাই। মানে তুমি একদম এইটা বলতে পারবা না যে এই মুডটা হচ্ছে আমার অ্যাভারেজ মুড। ধরো আমার এখন নর্মাল লাগতেছে, ভালো লাগতেছে না, খারাপও লাগতেছে না, এটা হচ্ছে নর্মাল। কিন্তু এক একজনের কাছে নর্মালটা এক এক রকম। অনেকে দেখা যাবে ঘর জ্বলে যাচ্ছে আগুনে তাও নর্মাল আছে, কারো আবার দেখা যাবে যে একটা ধরো কলম হারাই ফেলছে তা দিয়ে কান্নাকাটি করতেছে। তো সেরকম মুডের ডেফিনিশন আমরা, ধরো মুডের কোনো ইউনিট আমরা ডিফাইন করতে পারি না যে এই মুডটা হচ্ছে একটা বেস মুড, এর থেকে ভালো হইলে ভালো মুড, এর থেকে খারাপ হইলে খারাপ মুড। আবার মুড চেঞ্জ হয় যে আস্তে আস্তে ভালো থেকে খারাপ হয়, সেই চেঞ্জটা আমরা কিন্তু মেজার করতে পারি না। চেঞ্জ মেজার করতে না পারলে আমরা মুডকে, যেহেতু নাই এই জিনিসটা হচ্ছে, ধরো নাই, তাইলে আমরা বলতে পারি যে মুড ইজ নট আ কোয়ান্টিটি। মানে যেই রাশিগুলা, মানে রাশির ইংলিশে হচ্ছে কোয়ান্টিটি। ধরো যেই ধারণাগুলা বা ধরো আমাদের আশেপাশে পৃথিবীতে আমরা যত কিছুকে বলি, যত কিছুর কথা বলি, সেগুলোর মধ্যে যেই জিনিসগুলা তুমি মেজার করে একটা আদর্শ ইউনিট দাঁড় করাইতে পারবা, আর সেই ইউনিটের সাপেক্ষে ওইটারে তুমি ধরো ক্যালকুলেট করতে পারবা যে কত বেশি কত কম, ওইটাই কিন্তু আফটার অল মেজারমেন্ট। মানে তুমি একটা আইডিয়াল ইউনিট ধরে সেই আইডিয়াল ইউনিটের সাপেক্ষে যে কোনো কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে পারার এবিলিটিটাই হচ্ছে মেজারমেন্ট করার এবিলিটি। মানে তুমি যদি যে কোনো একটা রাশি আমি বলি, সেই রাশিটা তুমি পরে বলতে পারবা। আমি ধরো জিজ্ঞেস করলাম যে, আমি ধরো বললাম যে হাঙ্গার, এইটা কি হচ্ছে একটা কোয়ান্টিটি নাকি না? ধরো এখন তোমাকে প্রথমে চিন্তা করতে হবে যে হাঙ্গারের ইউনিট আছে কিনা, ইউনিট খুঁজতে হবে। আমার ক্ষুধা লাগছে, কতটুকু ক্ষুধা লাগছে সেটা কি আমি ইউনিট দিয়ে ডিফাইন করতে পারি? ধরো কেউ বলবে যে আমার 1 প্লেট ভাত খাওয়ার পরিমাণ ক্ষুধা লাগছে, যে 1 প্লেট ভাত খেলে আমার ক্ষুধা আর থাকবে না। কেউ বলবে যে তাইলে আমার 2 প্লেট পরিমাণ ভাত খাওয়ার ক্ষুধা লাগছে। এখন এইটা অনেকে হয়তো আর্গিউ করতে পারো যে ভাইয়া, যার হচ্ছে 1 প্লেট ভাত খেলে পেট ভরে যাবে তার ক্ষুধা একরকম, যার 2 প্লেট ভাত খেলে পেট ভরে যাবে তার ক্ষুধা একরকম। বাট ক্ষুধা বা হাঙ্গার বলতে আমরা যে ফিলিংটাকে বোঝাই, সেটা হচ্ছে খাবারের অভাবে আমরা যে কষ্টটা পাই। আর কষ্টটা কিন্তু অনেকের ধরো অল্প একটু ক্ষুধা লাগলে সইতে পারে না, দাপাদাপি শুরু করে যে আমার খাবার লাগবেই, খাবার দাও। অনেকে আবার আছে যে অনেক ক্ষুধা লাগলেও সইতে পারে, মানে কষ্ট কম হয়। তো এই জন্য ক্ষুধাটা আমরা ইউনিট হিসেবে ডিফাইন করতে পারি না। যেহেতু পারি না, এই জন্য আমরা বেশি ক্ষুধা কম ক্ষুধা, মানে বেশি ক্ষুধা না কম ক্ষুধা এটা বোঝার জন্য আমাদের ইউনিট লাগবে। যেহেতু ইউনিট নাই, সেজন্য বেশি কম বুঝতে পারবো না। বেশি কম বুঝতে না পারলে আমরা এটাকে বলতে পারবো নটা কোয়ান্টিটি। এবার আসো, আমরা যদি এরকম, তোমরাও একটা কাজ করবা, নিজেরা ধরো বাসায় মিনিমাম 50টা এমন জিনিস খুঁজে বের করবা যেগুলো হচ্ছে নটা কোয়ান্টিটি, আর 100টা কোয়ান্টিটি খুঁজে বের করবা যেগুলো মেজার করা যায়। আর কোয়ান্টিটি যখন খুঁজে বের করবা তখন অবশ্যই ইউনিটটা লিখবা। মানে যেই কোয়ান্টিটিটাকে তুমি বলতেছো যে এটা একটা কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটির ইউনিট লিখবা। ইউনিট থাকার অর্থ হচ্ছে ওইটা মেজার করা যায়। 50টা তো বেশি হয়ে যাচ্ছে, মানে কোয়ান্টিটি না এমন জিনিস খুব কমও না আবার বেশিও না, আছে ভালোই। 50টা আর 100টা বের করে ফেলবা। বের করতে পারলে ধরো তুমি যদি ক্লিয়ারলি বুঝতে পারো যে এই জিনিসটা কোয়ান্টিটি বা কোয়ান্টিটি না, তাহলে তুমি বুঝবে তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার আছে। তো যদি তোমার কনফিউশন হয় যে এটা কোয়ান্টিটি নাকি কোয়ান্টিটি না, তাইলে তোমরা হচ্ছে
সার্চ করতে পারো গুগলে যে ইজ দিস আ কোয়ান্টিটি, বা হচ্ছে কাউকে জিজ্ঞেস করতে পারো। বাট আশেপাশের জিনিস সম্পর্কে ধারণাটা রাখবা যে কোনটা কোয়ান্টিটি কোনটা কোয়ান্টিটি না। এবার আসো, আমাদের পাশে অনেক কোয়ান্টিটি আছে আমাদের আশেপাশে, তার মধ্যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি সেইটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এগুলো ওটার সাথে চলে আসছে। আচ্ছা আসো, তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলতে আমরা কি বোঝাচ্ছি? ধরো ফিজিক্যাল সিস্টেম অর অবজেক্ট। ফিজিক্যাল সিস্টেম বা অবজেক্টের অনেকগুলা প্রপার্টি থাকে, সেই প্রপার্টি গুলার মধ্যে কিছু হচ্ছে মেজারেবল, যেগুলো মেজার করা যায়, সেইগুলাই হচ্ছে কোয়ান্টিটি। মানে যেইগুলা হচ্ছে মেজার করা যায় সেগুলাই কোয়ান্টিটি। ফিজিক্যাল সিস্টেম বা অবজেক্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? ফিজিক্যাল কোয়ান্টিটি, শুধু কোয়ান্টিটি না। প্রথমত এখানে ফিজিক্যাল মানে বোঝাচ্ছে টাচেবল। ধরো একটা, আচ্ছা সিস্টেম আর অবজেক্ট আলাদা কেন করছি এটা বলি। ধরো একটা বল আছে, বলটা এভাবে গড়ায় সামনের দিকে যাচ্ছে। এখন বলটা এখন এখানে আছে, পরে ওইখানে আছে, পরে ওইখানে আছে, এক এক টাইমে এক এক সময় আছে। ধরো একটু পরে ওইখানে আসবে, তারপরে শেষ পর্যন্ত এইখানে আসবে, আসলো। কিন্তু আমরা যেটা চিন্তা করতেছি যে বলটার নিজের প্রপার্টি কি? বলটার নিজের প্রপার্টি হইতে পারে কালার, সাইজ হইতে পারে, ভলিউম, ওয়েট, এই সব কিছু বলের নিজের প্রপার্টি হইতে পারে। কিন্তু বল কতক্ষণ ধরে গড়াইতেছে, মানে টাইম। ধরো তুমি এখানে একটা স্টপ ওয়াচ রাখলে, স্টপ ওয়াচ রাখতে পারি না, তো একটা ঘড়ি রাখছো, ঘড়িটা তোমার হচ্ছে টাইম মেজার করতেছে। বলটা এখন এখানে আছে, এরপরে এখানে আছে, মাঝখানে একটা টি টাইম সময় পার হইছে। ধরো ধরো টি অ্যামাউন্ট অফ টাইম পার হইছে। কিন্তু এই কত সময় পার হয়েছে এটা কি বলের কোনো প্রপার্টি? এটা কিন্তু বলের কোনো প্রপার্টি না। মানে বল কতক্ষণ ধরে গড়াচ্ছে এইটা বলের নিজের কোনো প্রপার্টি না। এটা হচ্ছে যে যদি তুমি একটা সিস্টেম কল্পনা করো এইটুক এলাকা জুড়ে, আর ঘড়িটাও সিস্টেমের মধ্যে আছে, এই পুরো সিস্টেমের মধ্যে টাইম সিস্টেমের একটা প্রপার্টি। মানে টাইম হচ্ছে সিস্টেমের প্রপার্টি। কেন বলতেছি? কারণ টাইমটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের উপরে ফিক্সড না। একটা সিস্টেমে অনেকগুলো ঘটনা ঘটে, তো সেই ঘটনাগুলো কতক্ষণ ধরে ঘটতেছে, মানে সিস্টেমটা কতক্ষণ ধরে অ্যাক্টিভ আছে, সেইটা হচ্ছে কতক্ষণ টাইম পার হয়েছে সেটা ডিফাইন করে। এখন সেটা কিন্তু সিস্টেমেরই প্রপার্টি, অবজেক্টটার কিন্তু টাইম কোনো প্রপার্টি না। তো আশা করি বুঝতে পারতেছো যে কেন আমাদের মাঝে মাঝে একটা অবজেক্ট চিন্তা না করে পুরো সিস্টেমটা চিন্তা করা লাগে টাইম বা এরকম কোয়ান্টিটি গুলো মেজার করার জন্য, যেই কোয়ান্টিটি গুলো হচ্ছে অবজেক্টটার উপরে ডিপেন্ড করে না, কিন্তু অবজেক্টটা কেমনে বিহেভ করে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো আমরা বুঝলাম যে
কোয়ান্টিটি হচ্ছে যে কোনো একটা অবজেক্ট বা সিস্টেম দুইটার উপরে ডিপেন্ডেন্ট হইতে পারে। এখন হচ্ছে আমাদের পৃথিবীর সব কোয়ান্টিটি মোরলেস অল্প কয়েকটা কোয়ান্টিটি থেকে ডিরাইভ করা যায়। যেমন ধরো আমরা যদি ভেলোসিটির কথা চিন্তা করি, ধরো আমরা যদি ভেলোসিটির কথা চিন্তা করি, ভেলোসিটি হচ্ছে আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। এখন এই ডিস্টেন্সটার ইউনিট হচ্ছে লেন্থ, মানে কোয়ান্টিটি হচ্ছে লেন্থ, আর টাইম তো টাইমই। এই দুইটা দেখো, এই দুইটা নিজেরা হচ্ছে আবার কোয়ান্টিটি, আর ভেলোসিটি নিজে আবার আরেকটা কোয়ান্টিটি। মানে কিছু কোয়ান্টিটি ভেলোসিটির মতো, ওরা হচ্ছে অন্যান্য কয়েকটা কোয়ান্টিটি মিলাইয়া, ধরো গুণ করে বা ভাগ করে ওই কোয়ান্টিটি গুলো আবার পাওয়া যায়। ধরো আমরা যদি এরিয়া বলি, এরিয়া সমান হবে আমরা জানি লেন্থ টাইম উইথ, দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফলের সমান। তো ওইটা হচ্ছে, এই দুইটা কোয়ান্টিটি কিন্তু হচ্ছে আফটার অল লেন্থ কোয়ান্টিটি। মানে একটা সাইড থেকে একটা হচ্ছে ধরো লম্বা সাইড একটা, আর একটা কম লম্বা সাইড আরেকটা, কিন্তু দুইটা আফটার অল লেন্থ। সেই দুইটা আবার হচ্ছে আরেকটা কোয়ান্টিটি। মানে এরকম আমরা লেন্থ কোয়ান্টিটিটা ইউজ করে খালি গুণ করে আমরা আরেকটা নতুন কোয়ান্টিটি পেয়ে গেছি, যেটা হচ্ছে এরিয়া। মানে এরিয়া হচ্ছে আরেকটা ডিফারেন্ট কোয়ান্টিটি। সেরকম আমরা দেখতে পারি যে কিছু কোয়ান্টিটি অন্য আরো অন্যান্য কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট হয়। ধরো আমরা বলতে পারি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে কিছু, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলা থেকে আমরা চাইলে অন্যান্য কোয়ান্টিটি বানাইতে পারি। মানে অন্যান্য কোয়ান্টিটি গুলা সব ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপরে ডিপেন্ডেন্ট। এখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তাহলে কয়টা? মানে এই প্রশ্নটা ছিল এরকম যে কয়টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থাকলেই আমরা অন্য সব কোয়ান্টিটি ওইগুলা থেকে বানাই ফেলতে পারবো। তো এর আগে হচ্ছে আমরা আরেকবার একটু ক্লিয়ার করে নিই যে আমাদের আসলে সবগুলা কোয়ান্টিটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে আসে। ধরো আমরা ভেলোসিটি আর এরিয়া দেখছি, যদি আরো কয়েকটা দেখি, ধরো আমরা চাইলে ডেনসিটি দেখতে পারি। ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম। মানে একটা অবজেক্টের ভর ভলিউম দিয়ে ভাগ দিলে ডেনসিটি হয়। সেই ডেনসিটিটার ভলিউম আবার হচ্ছে লেন্থ টাইমস উইডথ টাইমস হাইট। এখন দেখো এইটা হচ্ছে একটা কোয়ান্টিটি নিজে, আর এই তিনটা আবার হচ্ছে লেন্থ কোয়ান্টিটি। মানে আমরা এখান থেকে লিখতে পারি যে তাহলে ডেনসিটি ইকুয়ালস টু মাস ডিভাইডেড বাই লেন্থ ইন্টু লেন্থ ইন্টু লেন্থ। দেখো এখানে দুইটা কোয়ান্টিটি লেন্থ আর ম্যাস দিয়ে আমরা ডেনসিটি নামক আরেকটা কোয়ান্টিটি পেয়ে গেলাম। এরকম পৃথিবীর সব কোয়ান্টিটি তোমরা হচ্ছে একটা কাজ করবা। আমি তোমাদের আগে বলছিলাম, এই যে এইখানে বলছিলাম, ধরো হোমওয়ার্ক, এই কোয়ান্টিটি গুলো লিখবা, যে 50টা যেগুলো কোয়ান্টিটি না এমন কয়েকটা জিনিসের নাম লিখবা, আর 100টা কোয়ান্টিটির নাম লিখবা ইউনিট সহ। এরপরে তুমি একটা কাজ করবা, হোমওয়ার্কের আর একটা পার্ট দেই, এটা হচ্ছে 2। তোমার কাজ হবে ওই 100টা কোয়ান্টিটির মধ্যে 100 কোয়ান্টিটিস থেকে তুমি কোনগুলা ফান্ডামেন্টাল পাইছো নিজে,
ফান্ডামেন্টাল মানে যেগুলো অন্য কোনো কোয়ান্টিটি থেকে আনা যায় না, ও নিজেই একটা কোয়ান্টিটি, মানে একদম ইনিশিয়াল কোয়ান্টিটি গুলা। আর কোনগুলা হচ্ছে ধরো কম্পাউন্ড বা অন্যগুলা থেকে আনা যায়, মানে আদার কোয়ান্টিটিস কোনগুলা। তোমার 100টা কোয়ান্টিটি যেগুলো লিখবা, সেগুলোর মধ্যে কোনগুলা ফান্ডামেন্টাল কোনগুলা কম্পাউন্ড সেগুলা তুমি আলাদা করবা। আচ্ছা, তো এবার আমরা কথা বলবো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যেগুলো আমরা ধরো প্রচলিত মানে নিয়মিত ব্যবহার করি। সায়েন্টিস্টরা হচ্ছে, যেমন ধরো তুমি যে 100টা কোয়ান্টিটি লিখলা তার মধ্যে কিছু ফান্ডামেন্টাল কিছু কম্পাউন্ড। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কিন্তু অল্প সংখ্যক, ওগুলো দিয়েই বানানো যায় বেশিরভাগ কোয়ান্টিটি। তো সায়েন্টিস্টরা 7টা কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে পরিচয় দিছে, যেগুলো হচ্ছে যে একটা টেবিল অনেকক্ষণ ধরে নিচের দিকে টানতেছিলাম, ওই টেবিলটাই হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির লিস্টটা ছিল। এই যে এই টেবিলটাতে দেখো 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস দ্বারা করা, অ্যাপ্রুভ করা। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস হচ্ছে পুরা বিশ্বে যেন সেম ইউনিট ইউজ করে। যেমন আমি বলছিলাম একটু আগে যে কিছু দেশে ফুট ইউজ করে লেন্থের ইউনিট হিসাবে, কিছু দেশে মিটার, কিছু দেশে, বাংলাদেশে এখনো কাপড় মাপার জন্য গজ ইউজ করা হয়। তো এই সব কিছু দূর করার জন্য, কনফিউশন দূর করার জন্য, পুরা বিশ্বের জন্য একটা ইউনিট থাকে বা একটা আইডিয়াল ভ্যালু থাকে, সবাই যেন ফলো করে, সেজন্য এসআই ইউনিট বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস হচ্ছে অ্যাপ্রুভ করা হয়েছে। সবাই মেনেও নিছে যে এইটা হচ্ছে বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্যালকুলেশনে। ধরো তুমি বাইরের দেশের কারোর সাথে কথা বলবা, সে তো আর গজ বুঝবে না, তুমি বললে 2 গজ লম্বা কাপড় কিনছি, সে তো আর সেটা বুঝবে না। তাকে হচ্ছে এসআই ইউনিটে বুঝাইলে সে বুঝবে, কারণ এসআই ইউনিট সবাই হচ্ছে জানে অথবা মানে আর কি। এবার আসো, এসআই ইউনিটে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি কি। প্রথমে হচ্ছে ম্যাস দিছে, তারপরে হচ্ছে লেন্থ, টাইম, কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আর লুমিনাস ইন্টেন্সিটি। এই সবগুলা হচ্ছে আমরা এক এক করে এখন আলোচনা করব। প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট যে ফান্ডামেন্টাল ইউনিট, সেটা হচ্ছে ম্যাস দিয়ে ডিফাইন করা। এখন ম্যাস কি, সেইটা ম্যাস বা ভর আর কি, এক্ষেত্রে অনেকের অসুবিধা হতে পারে। তো ভর আমরা, মানে আমাদের আইডিয়া আছে সবারই ভর কি। ধরো আমরা হচ্ছে বলি কিছু জিনিস হচ্ছে বেশি ভারী, কিছু জিনিস হালকা। ধরো ভরের ইউনিট হচ্ছে, মানে ভর জিনিসের থেকে আমরা ইউনিটটা ডিফাইন করে দিলে তখন অনেক সুবিধা হয়। ভরের ইউনিট হচ্ছে কেজি, মানে কত কিলোগ্রাম একটা জিনিসের ভর, সেটা হচ্ছে ওই জিনিসটা কত ভারী সেটা ডিফাইন করে। এখন আমরা একটা মিসকনসেপশন আছে আমাদের নর্মাল ডে টু ডে লাইফে, আমরা বলি যে ওজন ধরো 5 কেজি, ওজন 5 কেজি কথাটা হচ্ছে ভুল। এইটা হচ্ছে, মানে এখন আজকে যেহেতু যারা নতুন জানবা, যারা আগে থেকে জানো তারা তো বলে, আজকে যারা নতুন জানবা তারা এখন থেকে এইটা আর বলবা না যে ওজন 5 কেজি। কারণ ওজন হচ্ছে একটা ফোর্স, আর ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, মানে ওজনের ইউনিট কেজি না। ওজন বা ওয়েট হচ্ছে একটা ফোর্স, আর এটার ইউনিট হচ্ছে নিউটন। আর ম্যাসের ইউনিট হচ্ছে অন্যদিকে আবার কেজি। সেজন্য আমরা কখনো ফোর্সের কোয়ান্টিটিতে কেজি ইউনিটটা ইউজ করতে পারবো না, মানে এটা ঠিক না। তুমি বলতে পারো যে এটার ভর হচ্ছে 5 কেজি। এখন ভর কি সেইটার কিছু ডেফিনিশন আছে। ধরো ভরের একটা ডেফিনিশন বলা যায় যে তুমি দুইটা অবজেক্ট আছে, একটা ধরো একটু কম ভারী একটা বেশি ভারী, একটা হচ্ছে 5 কেজি, একটা হচ্ছে 10 কেজি, ঠিক আছে। এখন দুইটার ভর ডিফারেন্ট হওয়ার কারণে এই দুইটা ফোর্সের এগেইনস্টে হচ্ছে বেশি বা কম মুভ করবে। মানে কিরকম, এটা হচ্ছে এইভাবে এক্সপ্লেন করা যায়, ইনারশিয়া নামে একটা কোয়ান্টিটি আছে। ইনারশিয়া হলো তোমার কোন একটা জিনিস যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকতে চাওয়ার টেন্ডেন্সি। এইটারে এভাবে বোঝানো যায়, ধরো একটা জিনিস যখন স্থির আছে তখন ওইটা স্থির থাকতে চাই। স্থির থাকতে চাওয়ার অর্থ কি? ধর একটা অবজেক্ট স্থির থাকতে চাচ্ছে, এটা তুমি কেমনে বুঝবা? তুমি অবজেক্টটাকে সরাইতে চাইলে তো তুমি সরানোর জন্য ধাক্কা দিচ্ছ, কারণ ধাক্কার এগেইনস্টে ও কি বেশি সরবে না কম সরবে, সেইটা হচ্ছে ইন্ডিকেট করে যে ও নিজের অবস্থানে কতটুকু থাকতে চায়। যদি ধরো তুমি
সেম পরিমাণ ধাক্কা দিচ্ছ তিনটা অবজেক্টকে, কিন্তু তিনটা ডিফারেন্ট পরিমাণ সরছে, সেম পরিমাণ ধাক্কা সেম পরিমাণ টাইম ধরে দিছো, কিন্তু তিনটা ডিফারেন্ট অ্যামাউন্ট সরছে। সেক্ষেত্রে তুমি বলতে পারো যে প্রথমটার নিজের অবস্থানে থাকতে চাওয়ার টেন্ডেন্সি ছিল সবচেয়ে বেশি, আর 2 নম্বরটা ছিল সবচেয়ে কম, কারণ ও সবচেয়ে দূরে চলে গেছে, মানে ওর নিজের অবস্থানে থাকার টেন্ডেন্সি কম ছিল। তো এইভাবে তুমি এক্সপ্লেন করতে পারো যে একটা অবজেক্ট তুমি ধাক্কা দেওয়ার পরে ও কত জোরে নড়বে। ধরো মূল হচ্ছে কত জোরে অ্যাক্সেলারেট করবে, কিন্তু অ্যাক্সেলারেশনটা কি সেটা যদি না জানো তাহলে অসুবিধা নেই। তুমি এইভাবে চিন্তা করতে পারো যে একটা অবজেক্টকে সেম পরিমাণ ধাক্কা দিলে যেই অবজেক্টটা দ্রুত যাবে সেই অবজেক্টটার ভর কম, যে অবজেক্টটা আস্তে যাবে সেই অবজেক্টটার ভর বেশি। ভর হচ্ছে আফটার অল ইনারশিয়াকে এক্সপ্রেস করে, মানে যেটার ভর বেশি সেটা নিজের জায়গায় থাকতে চায়। আবার সেম জিনিস কিন্তু থামানোর ক্ষেত্রেও কার্যকরী। ধরো আমরা বলছি যে স্থির অবস্থা থেকে আমরা এটাকে ঠেলে সচল করতে চাই। অনেক সময় ধরো দুইটা ব্লক তোমার দিকে তেড়ে আসতেছে, এখন তেড়ে আসার সময় তুমি এখানে আসো, তুমি হাত দিয়ে থামাইতে যাচ্ছ, এইটাও থামাইতে যাচ্ছ, আর দুইটাই তুমি থামাতে চাচ্ছ, কিন্তু তুমি দেখো ধরো একটা ট্রাক তোমার দিকে ধেয়ে আসছে, একটা সাইকেল ধেয়ে আসতেছে, একটা সাইকেল যদি অনেক জোরেও আসে তুমি তেমন ভয় পাবা না, কিন্তু একটা ট্রাক যদি সাইকেলের থেকে আসতেও আসে তাহলে তুমি ভয় বেশি পাবা। কারণ 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 হচ্ছে ওদের ইনারশিয়া, মানে ওরা কত জোরে আসতেছে সেইটাই শুধু ওদের ইম্প্যাক্টে ম্যাটার করে না, ওদের ইম্প্যাক্টে ম্যাটার করে ওদের ইনারশিয়াও। মানে ওরা জোরে আসতেছে ঠিকই, কিন্তু কোন একটা অবজেক্টের যদি ইনারশিয়া কম থাকে, মানে ও নিজের স্টেটে থাকার টেন্ডেন্সি কম, মানে এখন জোরে আসতেছে ঠিকই কিন্তু অল্প একটু ধাক্কা দিয়ে তুমি ওরা স্থির বানাই ফেলতে পারবে। ও চলতেছে কিন্তু চলতে থাকার টেন্ডেন্সিটা কম থাকার কারণে তুমি ওকে সহজেই থামাই ফেলতে পারবা। আর কিছু অবজেক্টের চলতে থাকলে চলতে থাকার টেন্ডেন্সিটা বেশি, বেশি থাকার কারণে ওদেরকে থামানো কঠিন, কারণ ওরা চলতে থাকতে চায়। থামানো কঠিন দেখে ওদেরকে সেম পরিমাণ ধাক্কা দিলে ওরা থামবে না, আর যেহেতু থামবে না তার মানে তো বিপদ। তো এইখান থেকে আশা করি বুঝতেছো যে যে অবজেক্টের ইনার্শিয়া বেশি সেই অবজেক্টকে থামানো বা সচল করা কঠিন বেশি, আর কঠিন বেশি হইলে সে অবজেক্টের ম্যাস বেশি। কারণ অনেকের আরেকটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা নর্মালি হিসাব করি যে 5 কেজি ধরো, 1 কেজি মাছ আর 2 কেজি মাছ তো তুমি বাজার থেকে কিনে আনবা, সেক্ষেত্রে তোমার মনে হতে পারে যে 1 কেজি দ্বারা বোঝায় কম, 2 কেজি দ্বারা বোঝায় বেশি, মানে কত কম বা কত বেশি সেটা দ্বারা ম্যাথ বোঝায়। কিন্তু ফিজিক্সে ধরো এইটা ঠিক যে যেইটার ম্যাথ যত বেশি সেটার পরিমাণও তত বেশি, মানে অ্যামাউন্ট বেশি হইলে অ্যামাউন্ট যত বাড়বে ইনারশিয়াও তত বাড়বে একটা অবজেক্টের। কিন্তু অ্যামাউন্ট আর ইনারশিয়া সেম জিনিস না। মানে ধরো বেশি পরিমাণ যদি থাকে একটা জিনিস সেটারে থামানো বা সচল করা কঠিন, আর যদি কম থাকে তাহলে সেটারে থামানো বা করা সহজ। মানে যদি ইনারশিয়া বেশি থাকে, মানে যদি তুমি অ্যামাউন্ট বাড়াই দাও তাহলে পুরো অবজেক্টের ইনারশিয়াও বেড়ে যাবে, কিন্তু তার মানে এই না যে অ্যামাউন্ট আর ইনারশিয়া একই জিনিস। মানে 2 কেজি মাছ মানে যে বেশি পরিমাণ মাছ সেটা না, 2 কেজি মাছের অ্যামাউন্ট বেশি ঠিকই, কিন্তু 2 কেজি কথাটার দ্বারা ওর অ্যামাউন্ট বোঝানো হয় না, বোঝানো হয় যে ধরো ওকে সরাইতে কতটুকু তোমার করতে হবে 1 কেজি মাছের তুলনায়। এবার আসো তোমার ইউনিটটা নিয়ে চিন্তা করি। ইউনিট হচ্ছে ম্যাসের ইউনিট হচ্ছে কেজি। তো কেজি আছে, শুধু গ্রাম আছে, কেজি মানে আফটার অল কিলোগ্রাম, আর শুধু গ্রাম আছে, আরো আছে তোমার ম্যাসের আর ইউনিট কি, মিলিগ্রাম আছে, সবই যদি এসআই এ, এইগুলা হচ্ছে সবই গ্রাম থেকে আনা। বাট এগুলা পাওয়া যায় কিভাবে, ধরো এসআই ইউনিটে 1 কেজি ম্যাসের একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে আমাদের আইডিয়াল অবজেক্ট, এবং এরকম একটা অবজেক্ট আসলে আছে, মানে অনেক দিন ধরেই ছিল, পরে একটা নতুন ডেফিনেশন পাওয়া গেছে। বাট আপাতত বোঝার সুবিধার্থে একটা মিউজিয়ামে একটা অবজেক্ট ছিল, যে অবজেক্টটা একদম পারফেক্ট 1 কিলোগ্রাম, ঠিক আছে। এবারে সেই অবজেক্টটা যেমন রাজার যেমন আইডিয়াল স্টিক ছিল সেরকম সেই অবজেক্টটা এর সেম ম্যাসের আরো কয়েকটা অবজেক্ট বানাই নেওয়া হয়েছে, যেগুলো বানাই নেওয়া হয়েছে ওগুলো হচ্ছে রেপ্লিকা, অরিজিনাল একটা একটা মিউজিয়ামে আছে, ঠিক আছে। তো যেগুলো বানাই নেওয়া হয়েছে ওগুলো রেপ্লিকা,
কিন্তু সেই রেপ্লিকা গুলা পরে মানুষ ডে টু ডে লাইফে ইউজ করে। ধরো আমরা যেমন দেখি যে ওজন মাপার সময় মেশিনে এই যে ওজন মাপে না, এইগুলাতে কি বলে, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লাতে যখন ওজন মাপে তখন একদিকে বাটখারা দেয়, এরকম চারকোনা 1 কেজি লেখা বাটখারাও আছে। এই বাটখারাগুলা হচ্ছে অনেকটা আইডিয়াল ভ্যালুর মতো। এই বাটখারাগুলা যেই কয়টা বাটখারা দিবা তত কেজি ওজন হবে, এই টাইপের। তো তোমার আশা করি এখান থেকে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে 1 কেজি আমরা একটা আইডিয়াল অবজেক্ট ধরে নিছি, সেই অবজেক্টের তুলনায় আমার অবজেক্টের ম্যাস যত বেশি বা কম বা যত গুণ ভাগ করে দিব, আমার অবজেক্টের ম্যাস কে 1 কেজি অবজেক্ট দিয়ে ভাগ করে দিলে যত আসবে আমার অবজেক্টের ম্যাস হবে তত কেজি। মানে আমার অবজেক্টের ম্যাস যদি 10 কেজি হয়, সেটা দ্বারা বোঝায় 10 টাইমস এইটার অবজেক্ট, এইটার ম্যাস, মানে আইডিয়াল অবজেক্টের ম্যাসের 10 টাইমস হচ্ছে আমার অবজেক্টের ম্যাস। বুঝতে পারছো? আশা করি। এবার আসো আমাদের পরে আরেকটা কি ছিল, লেন্থ ছিল। লেন্থ নিয়ে আমরা অনেক আলোচনা করছি, লেন্থের ইউনিট হচ্ছে মিটার, এইটা খালি বলে দেই। ধরো দ্বিতীয় আসে আমাদের লেন্থ, লেন্থের ইউনিট হচ্ছে মিটার। মিটারটাও একটা আদর্শ 1 মিটার লেন্থের স্টিক আছে, সেই স্টিক অনুযায়ী আমরা মাপি। বাট কিছু ডেফিনেশন আছে, যেমন তোমাদের বলি, মানে বলে রাখি, এটা তোমরা এখন না বুঝলে অসুবিধা নেই। যেমন ম্যাথের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা কনস্ট্যান্ট ইউজ করি এইচ, যেই কনস্ট্যান্ট হচ্ছে ইকুয়ালস টু 6.626 ইন্টু 10⁻31 কেজি মিটার, তারপরে হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এইটা হচ্ছে ইউনিট। এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট থেকে আমরা হচ্ছে পাই কেজি। মানে ধরো আমাদের 1 কেজি যে অবজেক্টটা, এই অবজেক্টটার কিন্তু কিছু সমস্যা আছে। ধরো এই অবজেক্টটা অনেকদিন পরে আস্তে আস্তে ক্ষয় হয়ে গেল, বা দেখা গেল যে অবজেক্টের কোনায় কিছু বাতাসের পার্টিকেল জমলো, অনেকদিন পর রিঅ্যাক্ট করলো, কিছু অক্সিজেন রিঅ্যাক্ট করলে জমা পড়ে গেল। জমা পড়ে গেলে সমস্যা কি, সেগুলো অবজেক্টের টোটাল ম্যাস বাড়াই দিবে। বাড়াই দিলে পুরা ওয়ার্ল্ডের আদর্শ পাল্টাই যাবে। ধর এখন মনে হচ্ছে যে অল্প একটু বাড়লে কমলে কি বা হইতে পারে, কিন্তু যখন তুমি খুব সেন্সিটিভ এক্সপেরিমেন্টস করবা তখন অল্প অল্প চেঞ্জ কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট রাখতে পারে। বিশেষ করে যখন তোমার এক্সপেরিমেন্টে ধরো তুমি ম্যাথের টার্ম আছে, সেই টার্মটা ধরো তোমার এরকম, তুমি কিছু একটা ক্যালকুলেট করতে চাও, একটা রাশি, ধরো তুমি ক্যালকুলেট করতে চাও, তোমার নিজের বানানো একটা রাশি, হচ্ছে একটা অবজেক্টের m⁻10, মানে একটা অবজেক্টের ম্যাস টাইমস ম্যাস টাইমস ম্যাস টাইমস ম্যাস, এভাবে 10 বার গুণ করবা। তাহলে একটা অবজেক্টের নিজের ম্যাস 10 বার গুণ করলে একটা ধরো তুমি রাশি পাইলা, সেই রাশিটাকে তুমি বললা এখন ধরো এই ম্যাসের যদি তুমি অল্প একটু বাড়াই দাও, ধরো এই মাসে যদি তুমি +1 গ্রাম ধরো বাড়াই দাও, 1 গ্রাম বাড়ছে, শুধু 1 গ্রাম কিন্তু খুব কম, এই 1 গ্রাম যদি একবার বাড়াই দাও সেটা কিন্তু 10 বার গুণ হয়ে অনেক বড় সংখ্যা হয়ে যাবে। ধরো আমি বলি 10 × 10 হচ্ছে 100, কিন্তু 11 × 11 হচ্ছে কত, 121। তো এখানে 21 পাল্টে গেছে, আমি কিন্তু 1 করে বাড়াইছি, এখানে 1 যোগ করছি, এখানে 1 যোগ করছি, এখানে কিন্তু 21 গ্রাম বেড়ে গেছে। আচ্ছা, এখানে 121 গ্রাম হয়ে গেছে, দেখছো তো? এইরকম ভাবে যখন তুমি গুণ করবা তখন ছোট ছোট চেঞ্জ বড় বড় এফেক্ট রাখতে পারে। তাই যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটা আদর্শ পারফেক্ট মান দরকার। পারফেক্ট মান আমরা এইচ বা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট থেকে পাই। কেমনে পাই সেটা হচ্ছে তোমরা পরে জানতে পারবা, মানে এখনই এটা না জানলে কোনো অসুবিধা নেই। এবার আসো লেন্থের ক্ষেত্রে একটা এরকম কোয়ান্টিটি আছে, আমরা ভেলোসিটি অফ লাইট নামে একটা জিনিস চিনি। ভেলোসিটি অফ লাইট হচ্ছে ধরো 2.99 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট। কারণ ভেলোসিটি অফ লাইট সবসময় কনস্ট্যান্ট। আমাদের ইউনিভার্সটা এভাবে বানানো যে আমাদের ইউনিভার্সের টাইম কনস্ট্যান্ট না, লেন্থ কনস্ট্যান্ট না, কিন্তু
ভেলোসিটি অফ লাইট সবসময় কনস্ট্যান্ট, মানে ভেলোসিটি অফ লাইটের ভ্যালু কখনো চেঞ্জ হবে না। এইটা সত্য হওয়ার কারণে ভেলোসিটি অফ লাইটটাকে আমরা একটা ইউনিট ডিফাইন করতে ইউজ করতে পারি, কারণ আমাদের ভেলোসিটি অফ লাইট যদি সবসময় আনচেঞ্জড থাকে তাহলে আমাদের ইউনিটও সবসময় আনচেঞ্জড থাকবে। এটা হচ্ছে ইন ভ্যাকিউম, মানে ধরো পানির মধ্যে কিন্তু একটু স্লো লাইট, ইসে কি বলে, এমটি স্পেসে বা ভ্যাকিউমে হচ্ছে লাইটের স্পিড এত। ধরো এটাকে যদি আমরা 2.99 কে 3 ধরে নেই, তাইলে একটা লাইট হচ্ছে 1 সেকেন্ডে হচ্ছে 3 পরে 8টা শূন্য, এত মিটার যায় 1 সেকেন্ডে লাইট। এখন যদি তুমি দেখো তাইলে 1 মিটার যাবে হচ্ছে 1/3 ইন্টু 10⁸ সেকেন্ডে। এইটা হচ্ছে 1 মিটার লেন্থের প্রপার ডেফিনেশন। মানে তুমি যদি একজন জিজ্ঞেস করে যে 1 মিটার লেন্থ আসলে কতটুকু, তুমি বলবা যে ধরো 1/3.88, এইটা হবে তোমার 0.33 ইন্টু 10⁻8 বা 3.33 ইন্টু 10⁻9 সেকেন্ড। তুমি বলবা 3.33 ইন্টু 10⁻9 সেকেন্ড সময় লাইট যতটুকু ডিস্টেন্স যায় ভ্যাকিউমে, ততটুকু ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। কিন্তু কথা হচ্ছে যে দৈনন্দিন লাইফে তুমি কি লাইটের এই মাপবা যে কতটুকু যাচ্ছে, অনেক ফাস্ট যায়, তো সেই জন্য মাপা তো যায় না। এই জন্য নর্মালি করি কি আমরা 1 মিটার লেন্থের আদর্শ স্টিক আছে, সেই স্টিক গুলা নিয়ে সেই স্টিক গুলা আমরা আইডিয়াল স্টিক হিসাবে চিন্তা করি। ওই রাজার যে কাহিনী বলছি পুরাটা ওইরকমই কাজ করে লেন্থের ক্ষেত্রে। আমাদের লেন্থ যত মিটার, ধর আমাদের লেন্থ যদি হয় একটা অবজেক্টের 10 মিটার, তার মানে হচ্ছে এইটা 10 টাইমস দ্য লেন্থ অফ আ 1 মিটার স্টিক, মানে আমাদের আইডিয়াল স্টিকের 10 গুণ হচ্ছে এই অবজেক্টের লেন্থ। তো লেন্থ ক্লিয়ার হইলে এরপরে আমরা যাই টাইমে। টাইমে হচ্ছে আমাদের নর্মালি আমরা ঘড়ি দিয়ে হিসাব করি, বাট টাইমের একদম ইউনিট হচ্ছে 1 সেকেন্ড, এটা মোটামুটি ইউনিভার্সাল। আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাদের মানে জেনে রাখা ভালো, আমরা নর্মালি সবকিছু অন্যান্য কোয়ান্টিটি টাইম ছাড়া এগুলা হিসাব করি হচ্ছে ডেসিমাল সিস্টেমে, কিন্তু আমরা টাইম হিসাব করি হচ্ছে 60 বেসড সিস্টেমে। মানে ডেসিমাল বলতে বোঝায় যে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9-এর পরে আমরা হচ্ছে পরে যাই 1, তারপর আবার 0, আবার 1, 2, 3, আবার এইভাবে কন্টিনিউ করে। কিন্তু 60 বেস সিস্টেমে 59, তারপর 60 না লিখে একবারে 1 লেখে, এখানে আবার 1, 2, 3 এমনি করতে 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 আবার 59 হয়, আবার এখানে 2 লেখা হয়। মানে 60 ঘর পর পর লুপ হয় টাইমটা হিসাবের ক্ষেত্রে, বাকিগুলা হচ্ছে 10 ঘর পর পর লুপ হয়। তো টাইমের হিসাব হচ্ছে তোমার সিজিয়াম ক্লক আছে একটা, সিজিয়াম হচ্ছে একটা এলিমেন্ট, এই এলিমেন্টটার একটা স্পেসিফিক আইসোটোপের হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বার অফ স্পিনস পরে হচ্ছে আমরা 1 সেকেন্ড হিসেবে কাউন্ট করি। বাট এইটা হচ্ছে ধরো অত ডিটেলস জানতে হবে না, এতটুকু জেনে রাখো যে এক্সাক্ট সেকেন্ড কাউন্ট করার জন্য সিজিয়াম অ্যাটমের একটা অ্যাটম ধরো থাকে, ওইটার আশেপাশে ইলেকট্রন গুলা হচ্ছে ঘোরে। তো ওই সময় অ্যাটমের একটা ফ্রিকোয়েন্সি আছে, মানে ওর হচ্ছে আশেপাশে যখন ইলেকট্রন গুলা ঘোরে তখন একটা নির্দিষ্ট পালস আছে যেটা কাউন্ট করা যায়। সেই ফ্রিকোয়েন্সিটা ধরো এতগুলা পালস হওয়ার পরে যেই টাইম পাস হবে সেই টাইমটা হচ্ছে 1 সেকেন্ড, এইভাবে সেকেন্ডটা হিসাব করা হয়। বাট ওইটা ধরো এখন এত ডিটেলস না জানলেও চলবে। এরপরে আসো লেন্থ, ম্যাস আর টাইম গেল, এরপরে আসে আমাদের কারেন্ট। কারেন্ট হচ্ছে
কারেন্টের একটা স্পেসিফিক ডেফিনেশন আছে। কারেন্ট হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো পার ইউনিট টাইম। মানে কি বোঝায়? এখন দেখো এখানে একটা মজার জিনিস, কারেন্টের ডেফিনিশনে আমরা চার্জ কোয়ান্টিটিটা ইউজ করি, কিন্তু চার্জ কিন্তু ফান্ডামেন্টাল না। মানে চার্জ কোয়ান্টিটিটা নিজে ফান্ডামেন্টাল না, চার্জের ডেফিনিশনে আবার আমরা কারেন্ট আর টাইম ইউজ করি। যেমন ধরো আমরা, এইটা হয়তো তোমরা জানো অলরেডি, যে সবগুলো অবজেক্টেরই ম্যাস না, ম্যাস যেমন আছে তেমন একটা চার্জ নামের কোয়ান্টিটিও আছে। ধরো এটার ম্যাস হচ্ছে 2 কেজি, এরকম চার্জ হচ্ছে ধরো 3 কুলম, চার্জের ইউনিট আবার হচ্ছে কুলম। মানে ম্যাস যেরকম একটা অবজেক্টের প্রপার্টি, চার্জ ওরকম একটা প্রপার্টি। চার্জের আবার পজিটিভ নেগেটিভ দুইটা হয়, তো ওগুলা হচ্ছে ইলেকট্রিসিটির আলোচনায় আলোচনা করা যাবে, বাট এতটুকু জেনে রাখো, একটা নির্দিষ্ট ওয়ার, এর ধরো একটা নির্দিষ্ট পয়েন্ট বা ক্রস সেকশনাল এরিয়া দিয়া একটা নির্দিষ্ট টাইমে, ধরো টি টাইমে যদি কিউ পরিমাণ চার্জ যায়, তাহলে 1 সেকেন্ডে যাবে কিউ বাই টি পরিমাণ চার্জ। আর এটাই হচ্ছে কারেন্ট বা আই। ঠিক আছে, এরপরে বাকিটা হচ্ছে ইলেকট্রিসিটির ক্লাসে আলোচনা করা হবে। আর চার্জের পরে আমরা যে টেম্পারেচারে, টেম্পারেচারের ক্ষেত্রেও ধরো ওই যে বলতেছিলাম আজকে আলোচনার শুরুতেই, যে একটা জিনিস কতটা গরম বা কতটা ঠান্ডা ফিল হচ্ছে সেইটা হচ্ছে ওটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো টেম্পারেচার আবার হচ্ছে অনেকগুলো ইউনিট আছে, সেলসিয়াস আছে, তারপরে কেলভিন আছে, ফারেনহাইট আছে। তোমার এগুলোর মধ্যে একটা রিলেশনও আছে, রিলেশনটা মানে লিখে দিতে পারি, বাট সেটা হচ্ছে বোঝাটা জরুরি। আর হচ্ছে ধরো কোয়ান্টিটির আলোচনায় টেম্পারেচার নিয়ে বেশি গভীরে না যাওয়াই ভালো। তো মানে ওভারঅল টেম্পারেচার হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, টেম্পারেচারের ডিফারেন্স ইউজ করে পরে অনেক কিছু করা যায়, সেটা তোমরা পরে আস্তে আস্তে শিখবা। বা টেম্পারেচারের একটা রিলেশন লিখে দিয়ে যায়, এটা হচ্ছে তুমি যদি সেলসিয়াস ধরো, তোমার কেউ বললো যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, আবার দেখবা যে আমরা জ্বর মাপার সময় যখন বলি 103 ডিগ্রি জ্বর উঠছে, সেটা বলি ফারেনহাইটে। আবার আমরা যখন হিসাব করি যে রুমের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে আমরা করি সেলসিয়াসে। মানে 103 ডিগ্রি জ্বর মানে কিন্তু এমন না যে 103 ডিগ্রি সেলসিয়াস তোমার কপালের তাপমাত্রা, তাইলে হচ্ছে তোমার কপালের মধ্যে থাকা সব পানি বাষ্পীভূত হয়ে যাইতো, বাট ওইটা হয় না। এটা হচ্ছে ফারেনহাইট। তো কনভার্সন গুলো করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে সেলসিয়াস ডিভাইডেড বাই 5, সেলসিয়াস মাইনাস 273, না না, সেলসিয়াস ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু কেলভিন মাইনাস 273 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু ফারেনহাইট মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এইখানে তুমি তিনটাই আছে, মানে তুমি এই যে কোনো দুইটা সাইড নিয়ে এক জায়গায় কেলভিন বসালে, এক জায়গায় সেলসিয়াস, এক জায়গায় সেলসিয়াস বসালে, আরেক জায়গায় ফারেনহাইট পেয়ে যাবা কনভার্সন করলে। এরপরে আসো, নাম্বার 6 হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এটা নিয়ে আমি বলছিলাম শুরুতে যে আমরা যখন ম্যাথ নিয়ে চিন্তা করি, তখন আমরা ম্যাথকে অনেক সময় অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হিসেবে ট্রিট করি, কিন্তু অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের জন্য আলাদা একটা এসআই ইউনিট আছে, সেটার নাম হচ্ছে মোলস। ধরো এটা বিশেষ করে আমরা যখন হাই অ্যামাউন্টসে ইউজ করি, মানে তুমি যদি চিন্তা করো, তুমি যখন বলো 1 ডজন এগস, এই ডজনটা কিন্তু একটা ইউনিট ইন্ডিকেটিং অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। বাট নর্মাল লাইফে ধরো আমরা যদি আমরা বলি যে
1 কিলোগ্রাম। তাহলে এই কিলোটাও কিন্তু হচ্ছে সেম কাজই করে, ইন্ডিকেটিং অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স না আসলে, মানে কতগুলা গ্রাম আছে সেটা ইন্ডিকেট করে। মানে একদম এক্সাক্ট না, বাট কাছাকাছি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ডজেন এইটাকে হচ্ছে আমরা ইউনিট হিসেবে ট্রিট করলেও কিলোটাকে আমরা কোএফিসিয়েন্ট হিসেবে ট্রিট করি। এটা ইউনিট না, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট। মানে গ্রাম, আমরা ধরো 1000 গ্রাম বারবার লেখার থেকে 1 কিলোগ্রাম লিখে দিই। এই কিলোটা হচ্ছে গ্রামের আগে একটা কোএফিসিয়েন্ট হিসেবে আসে। বাট যেটা বলতে চাচ্ছি যে ডজেন বলো বা অন্যান্য হিসেবে বলো, এই ক্ষেত্রে আমরা ইউনিট হিসেবে তেমন একটা ট্রিট করি না। তাহলে আমাদের ইউনিট হচ্ছে এগস, কতগুলা এগস। ডজেনটা হচ্ছে এগের কোএফিসিয়েন্ট। সেরকম ওয়ানের ক্ষেত্রে এটা হচ্ছে গ্রাম, কত গ্রাম। কিলোটা হচ্ছে কোএফিসিয়েন্ট। শুধু মোলটা হচ্ছে নিজে একটা আলাদা ইউনিট হিসেবে কাজ করে। ধরো 1 মোল ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন আছে সেইটা কিন্তু ইউনিট। মোল হচ্ছে ইলেকট্রনের কোএফিসিয়েন্ট, বাট শুধু মোলটাকেই ইউনিট হিসেবে ট্রিট করা হয়। মানে এটা কেন করা হয় সেটা নিয়ে ডিবেটও আছে, যে কেন মোল হচ্ছে একটা ইউনিট। আর ধরো অন্যান্য ইউনিটও আছে, যেমন রেডিয়ান একটা অ্যাঙ্গেলের ইউনিট, ডিগ্রি, এইগুলা হচ্ছে কেন ইউনিট না। আর কেন মোলের মতো একটা কোএফিসিয়েন্ট হচ্ছে ইউনিট। তো 1 মোল ধরো 1 ডজন এক্স বলতে আমরা বুঝি যে ডজন হচ্ছে 12টার সাথে তুলনা করা যায়। মানে 1 ডজন বলতে 12টা বোঝায় যে কোনো কিছু। 1 ডজন কলা মানে কিন্তু 12টা কলা, আর 1 ডজন ডিম মানে 12টা ডিম। সেরকম 1 মোল ইলেকট্রন মানে 6.023 ইন্টু 10⁻23 টা ইলেকট্রন। এখন এই নাম্বারটা কিভাবে আসছে সেটা নিয়ে আলোচনা আছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। এটার ইতিহাস আছে যে এই নাম্বারটা কিভাবে আসলো, বাট সেগুলো আমরা পড়াশোনা করবো। বাট আশা করি এটা বুঝতে পারছো যে কতগুলা পদার্থ আছে সেটা দ্বারা বোঝায়। এবার আসো, লাস্টে আছে 7, লুমিনাস ইন্টেন্সিটি। এইটা হচ্ছে তোমার ইন্ডিকেট ইন্ডিকেট করে হচ্ছে একটা লাইট কত ব্রাইট। এইটা হচ্ছে একটা লুমিনাস ইন্টেন্সিটি ইন্ডিকেট করে যে একটা লাইট সোর্স কত ব্রাইট। ওইটার আরো হিসাব নিকাশ আছে, পার ইউনিট এরিয়াতে পার ইউনিট স্টেরেডিয়ান অ্যাঙ্গেলে কত ওয়াট এনার্জি বের হয় ওই বিষয়ে ঝামেলা আছে। বাট তোমাদের এতটুকু বুঝলেই হবে যে লিউমিনাস ইন্টেন্সিটি হচ্ছে একটা লাইট কতটুকু ব্রাইট সেটার হিসাব নিকাশ করে। এবার আসো 7টা বেসিক ইউনিট সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, মানে কোনটা কি সেটা আমরা বুঝছি অন্তত। এখন আসো আমাদের কোয়ান্টিটির সাথে সম্পর্কযুক্ত কয়েকটা টার্ম আছে। প্রথম হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্টে আসবে, আমরা বলতে পারি যে আমরা হিউম্যান হিসেবে যে মেজারমেন্ট গুলা করি সেগুলো হচ্ছে নট পারফেক্ট। ঠিক আছে, নো মেজারমেন্ট ইজ পারফেক্ট, এটা হচ্ছে একদম মানে দুইভাবে কথাটা বলা যায়। ধরো তুমি বললা যে তোমার একটা স্কেল আছে, স্কেল এরকম দাগ আছে। ধরো এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আর তোমার একটা অবজেক্ট আছে, অবজেক্টটা এই পর্যন্ত। ধরো এরকম একটা অবজেক্ট আছে এই পর্যন্ত। ধরো এটা 2 1 0, এখানে হচ্ছে 0, 1 2 3, না 4 হয়ে যায়, 5 হয়ে যায়। আচ্ছা ধরো এটা 4 5। এখন দেখো তোমার অবজেক্টটার লেন্থ হচ্ছে 4 আর 5 সেন্টিমিটারের মাঝামাঝি। আর মাঝামাঝি ঠিক কতটা মাঝামাঝি এটা তুমি জানো না। এটা জানার জন্য তুমি একটা নতুন স্কেল ইউজ করলা, যেখানে হচ্ছে 4 আর 5 এর মধ্যেও আবার 10টা ঘর কাটা। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখন তুমি দেখলা যে তোমার অবজেক্টটা এই পর্যন্ত আসে। এখন দেখো এই ঘরের মধ্যেও কিন্তু গ্যাপ আছে, এগুলো হচ্ছে অলরেডি মিলিমিটারে চলে গেছে। এবার তুমি 1 মিলিমিটারকে, ধরো এইটা হচ্ছে 4.5 মিলিমিটার,
এটা হচ্ছে 4.6 মিলিমিটার। এইটাকে আবার 10 টুকরা করলা, 10। এই স্কেলটাতে এটা কিন্তু মিলিমিটারেরও নিচে, মানে ধরো এই প্রত্যেকটা ঘর হচ্ছে 0.1 মিলিমিটার করে। আর দেখো তোমার অবজেক্ট তারপরেও দুইটা দাগের মাঝামাঝি আছে। মানে তোমার অবজেক্ট কিন্তু দুইটা দাগের মাঝামাঝি থাকতেই পারে, কারণ তুমি তো একটা র্যান্ডম অবজেক্ট নিছো। কথা হচ্ছে এরকম তুমি যত ছোট করতে থাকবা, করতে 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 দেখবা তুমি রাফ আছে, মানে একদম এক্সাক্ট এস্টিমেট হয়তো আসবে না, রাফ থাকবেই একটা মাঝামাঝি। এখন এই রাফটা তুমি ছোট করতে করতে একসময় অ্যাটমিক লেভেলে চলে যাবে। তাহলে তোমার স্কেলের একদম শেষ মাথায় একদলা অ্যাটম আছে, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস। আর ধরো এই শেষ মাথাটা তুমি কি এইটুকু মাপবা ইলেকট্রন ক্লাউড অনুযায়ী, নাকি নিউক্লিয়াস পর্যন্ত মাপবা? আবার এখানে অনেক সমস্যা আছে, একদম ইলেকট্রন পর্যন্ত চলে গেলে ইলেকট্রন ক্লাউড গুলা কিন্তু ঘন, মানে একটা মেঘ টাইপের এরকম। তো এখানে তুমি ঠিক কোন জায়গাটা দাগটা মাপবা, যে দাগটা হচ্ছে তুমি হিসাব করবা যে এইটা আমার লাস্ট বর্ডার, এই বর্ডারটা যে পর্যন্ত সেটাই। মানে একদম অ্যাটমিক লেভেলে চলে গেলে আরো মাপা কঠিন। এই জন্য আমরা সবসময় ডে টু ডে লাইফে যেটা করি সেটা হচ্ছে রাফ এস্টিমেশন নেই। আর রাফ এস্টিমেশন নিলেই সেখানে এরর থাকে। আচ্ছা, তো এরর নিয়ে আমরা একটু কথা বলি। এরর হচ্ছে, ধরো আমাদের সব ক্যালকুলেশনেই কিছু এরর থাকবে। যেমন তোমার একটা ইসের একটা লাঠি আছে, ধরো তোমাকে দেওয়া হইলো, এই গুলো বড় ক্লাস উঠলে তোমরা করবাও এরকম অঙ্ক। ধরো একটা লাঠি দেওয়া হলো, লাঠির আসল লেন্থ হচ্ছে 2.39 সেন্টিমিটার। এখন 2.39 সেন্টিমিটার হচ্ছে 2.4 এর খুব কাছে, মানে 3, 9 আর 4 তো খুব কাছাকাছি। ধরো তুমি নিজে স্কেল দিয়ে মাপলা, তোমার হচ্ছে এইটা হচ্ছে ধরো অরিজিনাল ভ্যালু। আর তুমি নিজে মাপছো হচ্ছে 2.40 সেন্টিমিটার, এটা তোমার মেজার্ড ভ্যালু। তুমি মাপছো একটা, আর তুমি অরিজিনালটা হচ্ছে একটু ওইটার আশেপাশে কিছু একটা হবে। এখন যদি তুমি দেখো যে তোমার এরর আসলে কতটুকু, ধরো তোমাকে টিচার যদি বলে যায় যে অরিজিনাল এত, তাহলে তুমি এররটা বের করতে পারবা। তোমার ধরো এইটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট এরর। মানে তুমি আসলে কতটুকু অফ আছো হিসাব থেকে, 2.40 মাইনাস যদি তুমি করো 2.39, তাহলে 0.01 সেন্টিমিটার হচ্ছে তোমার এরর, অ্যাবসোলিউট এরর। মানে এতটুকু তুমি, অ্যাবসোলিউট মানে একদম, মানে ভ্যালুটা কত, তুমি কতটুকু অফ আছো। আর একটা এরর আছে যেটাকে বলে রিলেটিভ এরর। রিলেটিভ এরর মানে তোমার রিলেটিভ এরর, আমি আগে হিসাবটা কিভাবে করে সেটা বলে নিই, তারপর হচ্ছে এটার গুরুত্বটা বলি। মানে ধরো রিলেটিভ এরর হচ্ছে তোমার অ্যাবসোলিউট এরর ডিভাইডেড বাই হচ্ছে অরিজিনাল ভ্যালু। সেক্ষেত্রে আমাদের হবে 0.01 ডিভাইডেড বাই 2.39। উপরেও সেন্টিমিটার, নিচেও সেন্টিমিটার, তো সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যাবে। এই ইন্টু যদি 100% দেই, তাহলে আমাদের পার্সেন্টেজ একটা হিসাব আসবে, ইকুয়ালস টু একটা পার্সেন্টেজ হিসাব আসবে। তো যাই হোক, এই হিসাবটা হচ্ছে তোমরা ক্যালকুলেট করে নিও যে রিলেটিভ এররটা কত আসে। ধরো আমরা যদি একটা সহজ হিসাব করি, মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য, ধরো আমরা দেখলাম একটা ইসের লেন্থ হচ্ছে, অরিজিনাল লেন্থ হচ্ছে 4 মিটার, ঠিক আছে, কিন্তু তুমি মাপছো হচ্ছে 5 মিটার। এটা হচ্ছে অরিজিনাল 4 মিটার, আর তোমার মেজার্ড হচ্ছে 5 মিটার। তাহলে তোমার অ্যাবসোলিউট এরর হবে 1 মিটার, কারণ তুমি 1 মিটার বেশি মাপছো। আর রিলেটিভ এরর হবে হচ্ছে 1 মিটার ডিভাইডেড বাই 4 মিটার।
তার মানে 25%। 25%টা একটা মজার তথ্য দেয় তোমাকে। ধরো তোমার মনে হতে পারে যে ভাই আমি তো অ্যাবসলিউট এররটা জানলেই হয়, কারণ অ্যাবসলিউট এরর তো আমার সবচেয়ে ফান্ডামেন্টাল প্রপার্টি। অ্যাবসলিউট এরর দিয়ে আমি যা ইচ্ছা করতে পারবো, মানে আমি আসলে অরিজিনাল থেকে কতটুকু দূরে আছি এটা আমি অ্যাবসলিউট এরর দিয়ে বের করতে পারবো। তাহলে আমার রিলেটিভ এরর দিয়ে কাজ কি? রিলেটিভ এরর দিয়ে কাজ হচ্ছে তোমার রিলেটিভ এরর যত কম হবে তোমার এক্সপেরিমেন্ট তত গ্রহণযোগ্য হবে। কেন সেটা বুঝাই বলি। তো তোমার অ্যাবসলিউট এরর 1 মিটারই আছে, 1 মিটার থাকায় তুমি 4 মিটারের একটা স্টিক মাপতে গিয়ে যদি 1 মিটার কম বেশি করো, তাহলে তুমি আফটার অল 25% এরর করতেছো। মানে 1 মিটার কমাই দিলে তোমার অরিজিনাল ভ্যালু থেকে 25% কমে যাচ্ছে, ভ্যালুটা আবার 25% বেড়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার। কিন্তু চিন্তা করো যদি তুমি 400 মিটার লম্বা অরিজিনাল অরিজিনাল ভ্যালু যদি 400 মিটার হইতো, আর তোমার অ্যাবসলিউট এরর যদি সেম থাকতো 1 মিটার, তাইলে তোমার রিলেটিভ এরর হইতো 1/400, বা হচ্ছে 0.25%। এটা কিন্তু 1%-এর থেকেও কম, মানে 1%-এরও 4/1 ভাগ, মানে খুব কম এরর। এইটা খুবই গ্রহণযোগ্য, আর এটা হচ্ছে একদমই গ্রহণযোগ্য না। দুই ক্ষেত্রেই অ্যাবসলিউট এরর কিন্তু 1 মিটার। দুই ক্ষেত্রে অ্যাবসলিউট এরর 1 মিটার থাকা সত্ত্বেও, মানে দেখো মানে কি বুঝাতে যাচ্ছে, সেটা হচ্ছে যে তোমার ধরো 5টা আম আছে, কারণ 5টা আমের মধ্যে থেকে যদি আমি একটা আম নিয়ে যাই, তাহলে তোমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, কারণ ছিলই 5টা, আমি একটা নিয়ে গেছি, তো তোমার তো 20% আমি কমে গেছে, নাই হয়ে গেছে, 80% হয়ে গেছে আগে যা ছিল তার। এখন ধরো তুমি আমের ব্যবসায়ী, তুমি প্রতিদিন হচ্ছে হাজার হাজার আম কেনা বেচা করো, তার মধ্যে যদি 5টা আম নষ্ট হয়ে যায়, তোমার কিন্তু কিছু যায় আসে না, কারণ ওই হাজার হাজার আমের তুলনায় 5টার খুব কম পার্সেন্টেজ। মানে ধরো তোমার ওভারঅল লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, সেটা তুমি হিসাব করবা পার্সেন্টেজ দিয়ে, মানে রিলেটিভ এরর দিয়া, যে তোমার যা ছিল তার তুলনায় বেশি না কম এরর হচ্ছে। ধরো আমি যদি এখন তোমার 5টা আম ছিল, 5টা আমি নিয়ে যাই, তোমার সব আমি তো নিয়ে গেছি, তুমি আমি পাবা না। কিন্তু হাজার হাজার আম থাকা অবস্থায় যদি তোমার 5টা আম নিয়ে যায়, তোমার কিছু যায় আসবে না, রিলেটিভ এরর কম থাকবে। তো সেই জন্য তুমি ওটাকে অ্যাকসেপ্ট করবা। রিয়েল লাইফেও এক্সপেরিমেন্ট এরকমই হয়। তোমার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কম যদি এরর থাকে, তাইলে তোমার এক্সপেরিমেন্টটা গ্রহণযোগ্য হয়। মানে বড় হয়ে তোমার যখন স্কুলে বা কলেজে তুমি এক্সপেরিমেন্ট করবা, তখন ধরো বলে দিবে যে 4% এরর এর কম, মানে তোমার হচ্ছে less than 4% এরর থাকতে হবে, তাইলে তোমার এক্সপেরিমেন্টটা অ্যাকসেপ্টেবল, তুমি মার্কস পাবা। আর যদি তোমার 4%-এর বেশি এরর থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। 4%-এর বেশি এরর ধরো 5% থাকলে কিন্তু 20/1 ভাগই ভুল, তো সেটা ভালোই এরর। এবার আসো, এরর সম্পর্কে কিছু জিনিস আছে, যেমন ধরো তোমার যদি কোয়ান্টিটির কোয়ান্টিটির পাওয়ার যত বাড়বে, এরর তত বাড়বে। কিরকম? চিন্তা করো, একটা আছে, ভালো এক্সাম্পল আছে। ধরো একটা স্কোয়ার, স্কোয়ার হয় নাই ঠিক, যাই হয়েছে, স্কোয়ারের সব দিকের লেন্থ হচ্ছে এল। এখন এই স্কোয়ারটার লেন্থ আমরা দেখলাম, এখন লেন্থে ধর একটা 1% এরর আছে, ঠিক আছে? লেন্থে 1% এরর যদি থাকে, তাহলে চিন্তা করো তোমার, ধরো 1% বেশি মাপছো তুমি, ঠিক আছে? তাইলে তোমার হচ্ছে লেন্থ আসলে এল, তুমি মাপছো 1.01 এল, মানে তোমার ওয়ানের থেকে একটু বেশি আছে, 1.01 টাইমস এল তুমি মাপছো। And তুমি যদি দেখো, তুমি যদি দুটাকে গুণ করো, 1.01 ইন্টু 1.01, তাইলে আসে কত? তোমার হচ্ছে ক্যালকুলেট করলে আসে 101 ইন্টু 101 করো, 101, 00, 101, 10201। এরপরে আবার 2 ঘর 2 ঘর 4 ঘর আগে, 1 2 3 4, এইভাবে না, 1.02 আসে এল স্কোয়ার্ড। 1.02 কি? 1.02 হচ্ছে, ধরো আগে আমার ছিল 1.01, এইটা হচ্ছে 1% এরর। 1.0201-এ
কিন্তু হচ্ছে আফটার অল 2.01% এরর। মানে দেখো আমার 1% থেকে 2.01%-এ চলে আসছে, মানে এরর আমার ডাবল হয়ে গেছে। আচ্ছা, এই হিসাবটা কেমনে করলাম এটা আরেকটু ক্লিয়ার করে দিই। ধরো আমার ইনিশিয়াল লেন্থ ছিল 10 মিটার, ঠিক আছে? তো 10 মিটারকে যদি আমি বর্গ করি, এরিয়া বের করি, এটা ধরো লেন্থ আর এটা হচ্ছে এরিয়া, এরিয়া হবে 100 মিটার, ঠিক আছে? কিন্তু আমি যদি হিসাবে একটু ভুল করি, 10% মানে 1% এরর করি, তাহলে আমার 10.1 মিটার আসবে। আমি ভাবছি 10.1, অরিজিনাল হচ্ছে এইটা, এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, এটা হচ্ছে মেজার্ড ভ্যালু। তাইলে আমার এরিয়া আসবে 102.01 মিটার স্কোয়ার। এখানে মিটার স্কোয়ার হবে কারণ এরিয়া মিটার স্কোয়ার হবে। এবার দেখো, এখানে আমি রিলেটিভ এরর হিসাব করি, 10.1 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস আসবে 1%। এখানে হিসাব করো, 102.01 মাইনাস 100 ডিভাইডেড বাই 100, ধরো রিলেটিভ এরর, তাহলে আসবে 2.01%। দেখো রিলেটিভ এরর যখন তুমি করবা তখন কিন্তু অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে যখন তুমি স্কোয়ার করবা। এবার দেখো, এইটার ইউনিট মিটার, এটার ইউনিট মিটার স্কোয়ারড, বাড়ছে হচ্ছে পাওয়ার, পাওয়ার হচ্ছে 2, কোয়ান্টিটির পাওয়ার বাড়ছে, এরর ডাবল হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারতেছো। আর তুমি চাইলে নিজের একটা করে দেখতে পারো, ধরো তোমাদের যদি কাজ দেই, ধরো আমি 10 মিটারকে আমি 10.1 মিটার মাপছি, যদি আমি এটাকে 9.9 মিটার মাপতাম, ধরো 1.1 মিটার বেশি না, আমি 0.1 মিটার কম মাপতাম, তাইলে আমার হচ্ছে রিলেটিভ এররে চেঞ্জ কত আসতো। এটার লেন্থ হইলে এটা যদি এরিয়া হয়, সিমিলার ওয়েতে তোমরা রিলেটিভ এরর বের করে দেখবা। অ্যান্সার আসার কথা 1.9, অ্যান্সার আসবে ধরো 1.9 সামথিং, এই টাইপের আসবে। তো সেটা নিজেরা করে দেখো, তাহলে দেখবা যে এররটা যদি কম থাকে তাহলে একটু বেশি হয়, মানে তুমি যদি কম ধরো তাহলে একটু এরর কম হয়, যদি তুমি যদি বাড়াই ধরো তাহলে এরর বেশি হয়। বাট ওইটার থেকে আমাদের মেইন যে কনসার্ন সেটা হচ্ছে যে আমরা এরর হিসাব করা কেন জরুরি, কারণ আমরা ধরো তুমি লেন্থে 1% এরর দেখছো, কিন্তু তুমি লেন্থ গুণ করে ভলিউম বানাই ফেলছো, তাহলে কিন্তু অ্যারাউন্ড 3% এরর চলে যাবে। সেই রকম তোমার আমাদের এই জন্য সবসময় এররের হিসাব রাখতে হবে। আর এরর এক্সপোনেনশিয়ালি যদি গুণ করো বা পাওয়ার যদি বাড়াই দাও তাহলে এরর বেড়ে যাবে এক্সপোনেনশিয়াল হারে। সেজন্য আমাদেরকে দেখতে হবে। আর এরর নিয়ে আরো হিসাব নিকাশ আছে, এররের অনেক টাইপ আছে, ম্যানুয়াল এরর আছে, যান্ত্রিক ত্রুটি আছে। বাট অত ডিটেলস না জানলেও আসলে বুঝতে পারছো তোমরা যে এররের সিগনিফিকেন্সটা আসলে ভালোই। তো এবার হচ্ছে একটু রিক্যাপ করি আজকে আমরা কি কি শিখছি টোটাল আলোচনায়। প্রথমে হচ্ছে আমরা কোয়ান্টিটি কি সেটা দেখছি, যা কিছু মেজার করা যায় সেটাই হচ্ছে কোয়ান্টিটি। মেজারমেন্ট কিভাবে করে, তারপরে কেমনে আমরা হচ্ছে কোয়ান্টিটির একটা ভালো মেজারমেন্ট আনবো, সেটার জন্য কেন একটা আইডিয়াল ভ্যালু দরকার, যে আইডিয়াল ভ্যালুর সাপেক্ষে আমরা সবকিছু হিসাব করব, সেটা দেখছি। তারপর আমরা লেন্থ দিয়া মূল উদাহরণটা বুঝাইছি যে কেন হচ্ছে কোয়ান্টিটি দরকার। এরপরে আমরা কোয়ান্টিটি আবার একটা থেকে অনেক মানে অনেকগুলো কোয়ান্টিটি আছে যেগুলা কয়েকটা অল্প কয়েকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়েই বেশিরভাগ কোয়ান্টিটি এক্সপ্লেইন করা যায় বা তৈরি করা যায়, গুণ করে বা ভাগ করে যোগ করে। তো ওইভাবে তোমার যোগ করে না, আসলে গুণ করে বা ভাগ করে একটা কোয়ান্টিটি থেকে আরেকটা কোয়ান্টিটি বানাইতে হয়। সেটা নিয়ে হচ্ছে পরে তোমরা আরো জানতে পারবা ডিটেলস। বাট সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটসে 7টা ধরে নেওয়া হয়েছে। এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে আমরা ওভারঅল কম বেশি সব বাকি ইউনিটগুলা ডিরাইভ করতে পারি। তারপরে ফিজিক্যাল কোয়ান্টিটি কেন হচ্ছে সিস্টেম আর অবজেক্ট দুটার উপরই ডিপেন্ড করে সেটা বুঝাইছি টাইমের কারণে। তারপরে হোমওয়ার্ক দিছি দুইটা, একটা হচ্ছে তোমাদেরকে 50টা এমন রাশি বের করতে হবে, মানে 50টা জিনিস লিখতে হবে যেটা কোয়ান্টিটি না, আর 100টা জিনিস লিখতে হবে যেটা কোয়ান্টিটি, আর সেগুলোর ইউনিটও লিখতে হবে। আর সেই 100টা কোয়ান্টিটির মধ্যে কোনগুলো ফান্ডামেন্টাল আর কোনগুলো ফান্ডামেন্টাল না সেগুলো আলাদা করতে হবে। তারপর আমরা 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে হালকা আলোচনা করছি, কোনো ডেপথে যাওয়া হয় নাই। 7টা কোয়ান্টিটি কি, ধরো তোমাদের খালি নামগুলোর সাথে পরিচয় করাই দেওয়াই হচ্ছে এই কোয়ান্টিটি গুলা লেখা টার্গেট ছিল, মানে এখানে যদি কেউ ডিটেলস বুঝতে অসুবিধা হয় অসুবিধা নাই। এরপরে আসো আমরা এরর নিয়ে কথা বলছি একটু, যে মেজারমেন্টে আমাদের এররটা হচ্ছে থাকবেই যখন আমরা কোয়ান্টিটি মেজার করতে যাব।
আর এরর গুলা যে সিগনিফিকেন্ট সেটা আমরা বলছি, রিলেটিভ এরর কি আর অ্যাবসলিউট এরর কি সেটা শিখাইছি। আর হচ্ছে তোমাদের এরর গুলা যে গুণ করলে বেড়ে যায় সেটা শিখাইছি। ধরো এরর এক্সপোনেনশিয়ালি, মানে এরর, যেই টার্মের এরর থাকবে সেটা পাওয়ার যদি বেড়ে যায় তাহলে সেটার এররও বেড়ে যাবে, এটা শিখছি। আর এররের অনেক টাইপ আছে, টাইপ গুলা হচ্ছে এখন, ধরো কি কি টাইপ আছে সেটা একটা ধারণা দিয়ে যায়। ধরো তোমার হিউম্যান এরর হইতে পারে, যেটা তুমি নিজে ভুল করছো। তারপরে মেশিন এরর হইতে পারে, যেটা তোমার হচ্ছে মেশিনে ভুল আছে। আরো অনেক এরর আছে, ধরো তুমি গাছ দিয়ে যখন তাকাবা তখন প্যারালাক্স এরর নামে একটা এরর আছে। তুমি একদম সোজাসুজি মানে সোজা তাকাইতে হবে, বাঁকা ভাবে তাকাইলে রিডিংটা ভুল আসে। এরকম আরো অনেক রকম এরর আছে, এটা নিয়ে পরে তোমরা আরো পড়াশোনা করবে। তো আজকে যদি তোমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে আসলে কি বোঝায়, আর ধরো আমরা একদম শুরুতে একটা কথা বলছিলাম যে ধরো তুমি একটা সায়েন্টিস্ট, তোমার হচ্ছে আশেপাশের পৃথিবীটাকে এক্সপ্লোর করতে হবে। তো এখন কিন্তু তুমি এক্সপ্লোর করার কিছু উপায় শিখে গেছো। তুমি জিনিস দেখে কোয়ান্টিটি হিসাব করবা, আর কোয়ান্টিটি গুলোর এরর হিসাব করবা, এভাবে তুমি আস্তে আস্তে আইডিয়া পাবা। তো ভালো থাকো সবাই, আর অন্য কোনো একটা ক্লাসে দেখা হবে।